প্রিয় বন্ধুরা, তোমাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে চলে আসলাম। এই গল্পের প্রথম সিজন আপলোড করা হলো এবং খুব শীঘ্রই দ্বিতীয় সিজন চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি হাতে সময় নিয়ে সম্পূর্ণ দেখো। ভোর ৫টা বাজে। কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে বাড়ির একমাত্র শেহজাদি। কিন্তু শেহজাদির সুন্দর ঘুমটা দীর্ঘ হতে দিলেন না মিসেস রহমান। কয়েকবার ডাকার পরও বাড়ির শেহজাদি যখন উঠল না, মিসেস রহমান চুপচাপ জানালার পর্দা মেলে দিলেন। সূর্যের মিষ্টি আলো চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে নিল ফারাবি। মিসেস রহমান তীক্ষ্ণ কণ্ঠে বললেন, এই ফারাবি, আর কত ঘুমাবি? কাল তো ৯টায় ঘুমিয়েছিলি, এখন উঠ তাড়াতাড়ি। ফারাবি পিটপিট করে তাকালো। ভোরবেলাতে মায়ের তীক্ষ্ণ কণ্ঠস্বর ওর কাছে বিরক্তিকর মাইকের আওয়াজ মনে হচ্ছে, যা প্রয়োজন ছাড়াই বহুদূর থেকে এসে কানের কাছে ঢং ঢং করে বেজে চলে। মিসেস রহমান ফারাবির হাত ধরে বেড থেকে নামিয়ে দিলেন। ফারাবি হাই তুলে আড়মোড়া ভেঙে বলল, বাজে কয়টা? এই সাত সকালে কোন মহাযুদ্ধের জন্য ডাকলে আমায়? মিসেস রহমান বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন, কোনো খেয়াল আছে তোর? আজকাল কোন ধ্যানে থাকিস তুই? আম্মু, কি হয়েছে? সকাল সকাল কানটা খাচ্ছ কেন? সোজাসুজি বলো, না হলে ঘুমোতে দাও। ধ্যাত। এই বলেই ফারাবি সোফাতে পা তুলে বসে পড়ল। কুশন নিয়ে বুকে জড়িয়ে আবার চোখ বুজল। মিসেস রহমান বিছানা ঝাড়া শেষ করে ফারাবিকে আবার টেনে তুললেন। ফারাবি আবেদনের সুরে বলল, প্লিজ আম্মু, একটু ঘুমাবো, মাত্র 5:30 বাজে। কোনো বাজে কথা না, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, এখনই রিমিদের বাড়িতে যেতে হবে। উফ, কত কাজ, আর উনি এখন ঘুমাবে। ফারাবি সামান্য চমকে গেল। এই অসময়ে রিমিদের বাড়িতে গিয়ে কি হবে? মুখটা মলিন করে ফারাবি হাই তুলল। ঘুমটা কাটেনি তার। সকাল সকাল ওঠার একদমই অভ্যাস নেই। তাড়াতাড়ি আয় না মা, সবাই ফ্রেশ হয়ে গেছে, তোর জন্য দেরি হয়ে যাচ্ছে। উফ আম্মু, তোমাদের জন্য আর পারি না। এই ভোর সকালে রিমিদের বাসাতে যাওয়ার কি প্রয়োজন? আর এমনও নয় রিমিদের বাসা 10 মাইল দূরে, রাস্তার এপার ওপার বাসা। এখন কোন প্রয়োজনে যাব আমরা? প্রয়োজন না থাকলে বলি নাকি? কথা কম বল, বড্ড বেশি কথা বলিস। তাড়াতাড়ি আয়। মিসেস রহমান রুম থেকে বেরিয়ে গেলেন। ফারাবি থ মেরে বসে রইল। তারপর হাতের কুশনটা ফেলে বেডে যেতে নিল। মিসেস রহমান ফিরে এসে ধমক দিলেন। ফারাবি মেকি হাসি দিয়ে বলল, যাচ্ছি তো। মিসেস রহমান দরজার কাছেই দাঁড়িয়ে রইলেন। ফারাবি একা একাই বিড়বিড় করতে করতে বাথরুমের দিকে পা বাড়ালো। মিসেস রহমান হালকা শ্বাস ফেলে চলে গেলেন। তার মেয়েটা কেন যে এরকম কে জানে। প্রায় আধ ঘন্টা রিমিদের বাসায় ড্রয়িং রুমে বসে আছে ফারাবি। সমস্ত কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। জীবনটা তেনা তেনা মনে হচ্ছে। বাড়িতে কোনো অনুষ্ঠান আছে তা বেশ ভালোই বুঝতে পারছে ফারাবি। পুরো বাড়িকে বিয়ে বাড়ির মতো সাজানো হচ্ছে। নানান রঙের ফুলের ছোঁয়ায় বাড়িটা এক রাজপ্রাসাদ মনে হচ্ছে। অবশ্য রাজপ্রাসাদ বটে, ডুপ্লেক্স বিশাল বড় বাড়ি। আধুনিকতার কোনো ছোঁয়াই বাদ রাখেনি। রিমিকে দেখা যাচ্ছে না, মনে হচ্ছে অতি ব্যস্ত সে। ফারাবির ইচ্ছে হচ্ছে সবাইকে ধুমধাম মেরে দিতে। সবাই এত ব্যস্ত যে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করারও উপায় নেই। বাড়ির মেইন ডোর দিয়ে রিফাতকে ঢুকতে দেখে চকচক করে উঠল ফারাবির দু চোখ। ফারাবি দৌড়ে গিয়ে রিফাতের পথ আটকালো। রিফাত কারোর সাথে কথা বলায় ব্যস্ত। ফারাবি সরু চোখে তাকিয়ে আছে রিফাতের। এক পলকে তাকিয়ে আবার ফোনে ব্যস্ত হয়ে পড়ল। মিনিট 5 পর ফোন রেখে রিফাত ভ্রু নাচালো। ফারাবি ক্লান্ত নিঃশ্বাস ফেলে বলল, আজকে কিসের অনুষ্ঠান বলো তো? এই সাত সকালবেলা টেনে নিয়ে আসলো আমায়। রিফাত নিজের চুলগুলো এক হাতে ঠিক করতে করতে বলল, তুই কোন ধ্যানে থাকিস? ফারাবি মলিন স্বরে বলল, কেন? রিফাত ফারাবির মাথায় গাঁটটা মেরে বলল, আজ কত তারিখ? ফারাবি মাথায় হাত বোলাতে বোলাতে বলল, 17 জুন। তো কি হয়েছে? আজকে ফারহান আসবে, ভুলে গেলি? তুই কবে থেকে যে ভুলো মনের হয়ে গেলি। এখন যা, অনেক কাজ আছে। রিফাত কথা না বাড়িয়ে দ্রুত পা বাড়ালো। প্রচুর কাজ আছে তার মাথায়। ফারাবি কিছুক্ষণ ভ্রুকুচকে দাঁড়িয়ে রইল। নামটা ঠিকঠাক মাথায় ঢুকলো না। নামটা শুনেছে বলেও মনে হচ্ছে না। কয়েক সেকেন্ড বাদে ফারাবির শরীর শিউরে উঠল। শরীরের প্রতিটা নিউরন জানান দিচ্ছে ফারহান আসছে। চোখ দুটো ছলছল করে উঠল। ঠোঁট দুটো বিরতিহীন কাঁপতে লাগলো। চোখে ভেসে উঠল ভয়ঙ্কর অতীত, যে অতীতের জন্য প্রায় 1 বছর ফারাবি নিজেকে ঘরবন্দি করে রেখেছিল। কারোর সাথে স্বাভাবিক আচরণ করতে পারেনি। আবার কেন ফিরে আসছে তার অতীত? কি হতে চলেছে আবার ওর সাথে? ফারাবির পা দুটো কাঁপছে, মাথাটাও কেমন ঘুরঘুর করছে। ফারাবি ছুটে উপরে চলে গেল। এই ভয়ানক অতীত ঘনিয়ে আসছে তার জীবনে। এবার নিশ্চিত মৃত্যু, কোনো উপায় নেই বাঁচার।
পাঞ্চিং ব্যাগে একের পর এক পাঞ্চ মেরে যাচ্ছে ফারহান। এসি রুমের ভেতর থেকেও শরীর থেকে চুইয়ে চুইয়ে ঘাম বের হচ্ছে। মুখে নেই কোনো ক্লান্তি, ঠোঁটের কোণে লেগে আছে রহস্যমাখা হাসি, যা সবসময় তার মুখে বিদ্যমান থাকে। একটু দূরেই একজন লোক দাঁড়িয়ে আছে, হাতে 5 রকমের ড্রিঙ্কস। মুগ্ধ নয়নে ফারহানকে দেখে যাচ্ছে। ঘড়ির কাঁটা টং টং করে বেজে উঠতেই ফারহান নিজের সর্বশক্তি দিয়ে পাঞ্চিং ব্যাগটাকে পাঞ্চ মারল। পাঞ্চিং ব্যাগটা অনেক বেশি গতিতে দুলতে লাগলো। ফারহান সামান্য শ্বাস ফেলে পেছন ঘুরল। পেছন ফিরে সামান্য ভ্রু কুঁচকে লোকটার দিকে তাকালো। লোকটা সামান্য ভয় পেয়ে ড্রিঙ্কগুলো টেবিলে রেখে চলে গেল। ফারহান বাঁকা হেসে টাওয়াল নিয়ে ঘাম মুছে নিল। একটা গ্লাস নিয়ে ঢকঢক করে তরল পানীয়টা মুহূর্তেই গিলে নিল। মিনিট কয়েকের মধ্যে আবারও 2টো লোক এসে হাজির হলো। ফারহান ছোট্ট করে বলল, কাম উইথ মি। লোক দুটো বিনা বাক্যে ফারহানের পিছু পিছু যেতে লাগলো। ফারহান নিজের রুমে এসে বেডের উপর পা তুলে শিথিল ভঙ্গিতে বসে রইল। লোক দুটো চুপচাপ দাঁড়িয়ে রইল। ফারহান এক হাতে ফোন স্ক্রল করতে করতে বলল, ফ্লাইট রেডি? ইয়েস স্যার। ওকে, এবার যেতে পারো। লোক দুটো চলে যেতে নিলেই ফারহান আবার ডাক দিল। লোক দুটো শুকনো ঢোক গিলে দাঁড়িয়ে রইল। ফারহান বাঁকা হেসে বলল, বিডিতে বিজনেস সেট করতে বলেছিলাম, ডিলারদের সাথে কথা বলেছ? লোক দুটো ঘামতে শুরু করলো। মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। ফারহান বিরক্তি নিয়ে বলল, এভাবে চুপ করে আছো কেন? অ্যাকচুয়ালি স্যার, 2 জন শেয়ার হোল্ডার দেশে নেই, বিজনেসের কারণে কানাডা গিয়েছেন। আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারিনি। এইটুকু বলেই লোক দুটো চোখ খিচে বন্ধ করে রইল, কারণ এখন তাদের আশপাশ দিয়ে সাইক্লোন যাবে। কিন্তু কয়েক সেকেন্ড যাবার পরও যখন কোনো কিছুর আওয়াজ পেল না, লোক দুটো চোখ খুলে নিল। ফারহান সবাইকে অবাক করে দিয়ে বুকে হাত গুজে তাদের সামনে দাঁড়িয়ে আছে। লোক দুটো একে অপরের মুখ চাওয়াচাবি করে ফারহানের দিকে ভয়ার্ত চোখে তাকালো। ফারহান নিঃশব্দে হাসতে লাগলো। লোক দুটো একযোগে বলল, স্যার, উই আর সরি। ফারহান হু হু করে হেসে উঠল। লোক দুটো অবাক চোখে তাকিয়ে রইল। ফারহান দুজনের কাঁধে হাত রেখে বলল, ইটস ওকে। আমাকে তো ভয় পাও যা বলার বাইরে। আমি অতটাও খারাপ মানুষ নই। তবে একটা কথা বলতেই হয়, তোমাদের দুজনকে ছাড়িয়েও আরেকজন আমাকে ভয় পায়। তাকে টপকানোর সাধ্য তোমাদের নেই। লোক দুটো প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারহান মৃদু হেসে বলল, ডোন্ট ওয়ারি, তোরা দুজন হলে আমার ভার্সিটির জুনিয়র ছেলেপুলে, আর আমি জানি তোরা কতটা গুণী, সো এত ভয় পেতে হবে না। ছেলে দুটো উজ্জ্বল হাসলো। ফারহান পকেট থেকে 2টো কার্ড বের করে বলল, সব ব্যবস্থা কর তাড়াতাড়ি। আর একটা কথা রাফি, তুই আজই কানাডায় চলে যা। দুজনকে খুঁজে বের করে সমস্ত ডিলে সাইন করিয়ে আনবি। আর রায়হান, তুই আমার সাথে বিডিতে যাবি। কয়েকদিন সবকিছু তোকেই সামলাতে হবে। আর প্লিজ ডোন্ট কল মি স্যার। ফারহান আর রাফি প্রশস্ত হাসলো। দুজন ফারহানকে জমের মতো ভয় পায়, অথচ ফারহান ওদের সাথে কত সহজভাবে কথা বলে। রাফি আর ফারহান কিছু ফাইল নিয়ে চলে গেল। ফারহান দীর্ঘ শ্বাস ফেলে শাওয়ার নিতে গেল। শাওয়ার কমপ্লিট করে রেডি হয়ে নিল। হালকা পারফিউম মেখে বেডসাইড টেবিল থেকে ছবির ফ্রেম নিয়ে আলতো হাত বুলালো। বাঁকা হেসে বলল, অনেক উড়েছিস, পাখিকে আর উড়তে দেওয়া যাবে না। এখন কলেজে আটকে রাখার সময় হয়েছে। যে ভুল তুই করতে চেয়েছিলি দ্বিতীয়বার, তার করতে পারবি না। জ্বালিয়ে দিব, জ্বলন্ত দাবানলে জ্বলবি তুই। যতটা আমি পুড়েছি তার থেকে দ্বিগুণ পুড়বি তুই। আর সেই আগুনে হাত বাড়াবো আমি, শুধু আমি। সমস্ত কষ্ট দূর করে দিব জান। আসছি আমি, রেডি থাকিস। এইটুকু বলেই ফারহান বাঁকা হাসলো। এই হাসির মানেটা কত ভয়ঙ্কর হতে চলেছে তা কেউ কল্পনাও করতে পারবে না। ঝুম দুপুর, বাইরে জুন মাসের তপ্ত রোদ্দুর। তবে শীতাতপ নিয়ন্ত্রিত রুমে বসেও ঘামছে ফারাবি। মাথায় নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি হতে চলেছে এবার? বাইরের গুমোট পরিবেশটা যেন আরো বেশি অসহায় করে তুলেছে ফারাবিকে। ঝড় হওয়ার আগে যেমন নিটল পরিবেশ, ঠিক তেমনই অবস্থা এখন। দরজায় একের পর এক ঠকঠক করেই যাচ্ছে রিমি। দরজা ভেদ করে ফারাবির কর্ণপাতে সে আওয়াজ পৌঁছাতে পারছে না। পাশে থাকা ফোনটা বেজে চলছে অনর্গল। ফোনের অপর পাশের ব্যক্তিটি চরম বিরক্ত, তবুও ফারাবির ভাবনার কোনো নড়চড় হচ্ছে না। হাঁটুতে মুখ গুজে আছে ফারাবি, বুকটা ধুকপুক করছে। সব কেমন উল্টাপাল্টা লাগছে। সবই তো ঠিক ছিল, হঠাৎ কেন তার আগমন হচ্ছে? সময় কেন এত তাড়াতাড়ি প্রবাহমান? ফারাবি থমথমে পায়ে হেঁটে দরজার লক খুলে দিল। সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল রিমি। ফারাবির দুবাহুতে হাত রেখে একের পর এক কথা বলেই যাচ্ছে রিমি, কিন্তু ফারাবির ধ্যান আদৌ কি আছে তাতে? রিমি সামান্য ভ্রুকুচকে ফারাবির মুখের সামনে তুড়ি বাজাতেই ফারাবি চমকে তাকালো, ঠিক যেন পাক্কা ক্রিমিনাল। আশেপাশে তাকিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে খুঁজে হতাশ হলো ফারাবি, অথচ তারই মুখের সামনে দাঁড়িয়ে আছে রিমি। রিমি ছোট্ট করে উচ্চারণ করলো,
এই ফারাবি। রিমির কণ্ঠস্বর ফারাবির কান অব্দি যেতেই ফারাবি মৃদু কম্পন স্বরে বলল, হুম। রিমি বেশ কিছু ফারাবির দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। মেয়েটার মুখে চোখে স্পষ্ট ভয়, যেন ক্ষুধার্ত বাঘ তাকে তাড়া করে বেড়াচ্ছে। রিমি ফারাবির মুখে দুহাত গুজে দিয়ে বলল, কি হয়েছে তোর? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? এমনি সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো, তাই এমন দেখাচ্ছে। মিথ্যে কেন বলছিস? মিথ্যে কেন বলবো? হয়তো শরীরটা খারাপ লাগছে, তাই। চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। রিমি মলিন হেসে বলল, শিওর? ড্যাম শিওর। রিমি হালকা হাসলো, সাথে ফারাবিও। রিমি আর ফারাবি ডিবাইনে বসে কিছুক্ষণ গল্প করলো। ফারাবি বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছে, যার ফলে বিরক্ত হচ্ছে রিমি। গল্পের সময় একজন অন্যমনস্ক সঙ্গী সব থেকে বেশি পীড়াদায়ক। রিমি রগরগা কণ্ঠে বলল, বোঝা শেষ, আজ আর তোর সাথে আড্ডা জমবে না আমার। ফারাবি মলিন হাসলো। রিমি আবেগে গলাতে বলল, নিজের খেয়াল রাখিস জানো। হঠাৎই কেন এমন বিহেভ করছিস তুই? ভাইয়া আসবে, এত বড় করে পার্টি হবে, তুই কিনা অসুস্থ হয়ে বসে আছিস। ফারহানের কথা স্মরণে আসতে মৃদু কেঁপে উঠল ফারাবি। ভয় যেন গলায় এসে আটকে রয়েছে। বহু কষ্টে ছোট্ট করে উচ্চারণ করলো, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। রিমি মিষ্টি হেসে ফারাবির দুবাহু টেনে নিল। ফারাবি মুচকি হাসলো। মেয়েটা পাগল পুরো। রিমির ফোন বাজতেই রিমি চলে গেল। ফারাবি দরজা লক করে বসে রইল। হঠাৎই তার ফোনে মেসেজের টুং করে আওয়াজ হলো। ফারাবি সামান্য চমকে ভ্রুযুগল কুঁচকে নিল। এই অসময়ে কারোর সমাগম ভালো লাগছে না তার। তবুও একবার দেখা উচিত, তাই অনিচ্ছা থাকা সত্ত্বেও ফারাবি ফোন অন করলো। আননোন নাম্বার থেকে মেসেজ দেখেই ফারাবির বুক চমকে উঠল। আননোন হলেও এই নাম্বার বড্ড চেনা তার, কারণ প্রতি বছর নিয়ম করে মেসেজ আসে এই নাম্বার থেকে। কিন্তু গত 9 মাস যাবৎ কোনো মেসেজ আসেনি এই নাম্বার থেকে। ফারাবির বুকের ধুকপুকানি বেড়ে গেল। হাত দুটো কাঁপছে। ফোন হাতে নিলেও লক খুলতে পারছে না সে। কি আশ্চর্য, নিজের ফোনের লক নাম্বারই ভুলে গেছে সে। ফোনটা বেডের উপর ছুঁড়ে ফেলে দৌড়ে বাথরুমে চলে গেল ফারাবি। মুখে অনবরত পানির ছিটা দিতে লাগলো। চোখ দুটো কেমন ঘোলাটে দেখাচ্ছে। ফারাবি দুহাতে চুল খামচে ধরে বসে পড়ল। কষ্টের পাহাড় ভারী হচ্ছে। বেশ তো ছিল সে, তাহলে কেন ফিরে আসছে ফারহান? কোন জ্বলন্ত শিখায় জ্বালাতে চায় তাকে? ফারাবি নিজেকে যথাসম্ভব স্বাভাবিক রেখে বাথরুম থেকে রুমে চলে আসলো। ফোনের লক খুলে মেসেজ চেক করতেই দু চোখ বেয়ে অঝরে বর্ষণ নেমে গেল। কয়েক ওয়ার্ডের ছোট্ট মেসেজটা ফারাবির চিত্ত কাঁপিয়ে তুলেছে। ফারাবির হাত থেকে ধুম করে ফোন পড়ে গেল। বেডের কাছে হাঁটু ভেঙে বসে পড়ল ফারাবি। ফোনের স্ক্রিনে জলজল করছে আননোন নাম্বার থেকে ফারহানের সেই মেসেজ, বি প্রিপেয়ার্ড ফর পানিশমেন্ট। দুপুর 3টের সময় সিঙ্গাপুর টু বাংলাদেশে স্পেশাল ফ্লাইট ল্যান্ড করেছে। এয়ারপোর্টের কাছে দাঁড়িয়ে আছে ক্রস ব্ল্যাক রঙের 5টি গাড়ি, সাথে নেভি ব্লু রঙের একটি গাড়ি। হোয়াইট রঙের ফর্মাল ড্রেস আপে 5 জন লোক ঝুঁকে আছে তাদের কাঙ্ক্ষিত ব্যক্তিটির জন্য। 3টা 20 মিনিট হতেই এয়ারপোর্টের মেইন গেট দিয়ে বের হয়ে আসলো ফারহান। ব্ল্যাক শার্টের উপরে ব্লু স্যুট, সাথে ব্যান্ডের ব্লু প্যান্ট, চোখে সানগ্লাস, হাতে রোলেক্স সাবমেরিনের ওয়াচ। ঠিক যেন কোনো দেশের রাজকুমার। চুলগুলো এক সাইড করে জেল দিয়ে সেট করা। ফারহানকে বের হতে দেখেই 5 জন লোকই দৌড়ে ফারহানের কাছে গেল। ফারহান বাঁকা হাসলো। এই ঘায়েল করা হাসিতে মুগ্ধ হয়েছে আশেপাশের শত নারী। ড্যাব ড্যাব করে চেয়ে আছে ফারহানের দিকে। লোকগুলো এসে ফারহানকে ওয়েলকাম জানালো। ফারহানকে ঘিরেই সবাই হেঁটে চলেছে। পার্কিং এর সামনে আসতেই একজন লোক বলল, ফারহান ঘড়ির দিকে তাকিয়ে বলল, নো, তোমরা বাড়ি ফিরে যাও, তার আগে এয়ারপোর্ট থেকে সমস্ত কিছু কালেক্ট করে নিও। ফারহান রহস্যময় হাসি দিয়ে বলল, অবভিয়াসলি, বাট এখন না সন্ধ্যাতে। এত জাঁকজমক করে আসলাম এভাবে যাওয়ার জন্য নাকি? তোমরা যাও, কাউকে বলার দরকার নেই আমি যে এক্ষুনি এসেছি। সবাই জানে 7টায় ফ্লাইট ল্যান্ড করবে। ফারহান ব্লু কারটাতে উঠে বসলো। লোকগুলো চুপচাপ দাঁড়িয়ে রইল। ফারহান পকেট থেকে একটা চেক বের করে দিয়ে কার স্টার্ট করলো। মুহূর্তেই ধুলো উড়িয়ে কার চক্ষু দৃষ্টির আড়াল হয়ে গেল। ফারহান মুখে রহস্যময় হাসি টানিয়ে কার ড্রাইভ করতে লাগলো। একটা ফ্লাওয়ারের দোকানে এসে ব্রেক কষলো। অর্কিড ফুল আর ব্ল্যাক রোজ কিনে নিজ হাতে সাজালো। এই ফুলগুলো শুধুমাত্র তার প্রেয়সীর জন্য, স্পেশাল তো হতেই হবে। ফারহান বাঁকা হেসে আবার গাড়ি ড্রাইভ করতে লাগলো। আপন মনে আওড়াতে লাগলো, খুব বড় ভুল করেছিলি তুই, তার জন্য কিছু বলিনি, কিন্তু এবার যে ভুল করতে চাইছি সেটা ভুল না, অন্যায়। আর এই অন্যায়ের জন্য পানিশমেন্ট তো পেতেই হবে জান। সবাই দেখবে ফারহান তার ভালোবাসার জন্য কত দূর যেতে পারে। বিকেল থেকে রিমি বসে আছে ফারাবির কাছে।
এখন সন্ধ্যা হতে চলল, কিন্তু ফারাবি রেডি হতো দূরের কথা, রুমের বাইরে যেতেও নারাজ। ফারাবির এমন উদ্ভট কাণ্ডের কারণ কারোরই বোধগম্য হচ্ছে না। রিমি বিরক্তি নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। ফারাবির কোনো হেলদোল হলো না তাতে। মিনিট 5 পর রিমির সাথে মনিকা আসলো। মনিকাকে দেখে সামান্য হাসলো ফারাবি, কিন্তু মনিকা গম্ভীর কণ্ঠে বলল, এসব কি ফারাবি? এমন করছিস কেন? সকাল থেকে নিজেকে ঘরবন্দি করে রেখেছিস, এখন আবার পার্টিতে যেতে চাইছিস না? ভালো লাগছে না আপু, তোমরা যাও না, আমি ঘরেই থাকি। মনিকা দীর্ঘশ্বাস ফেলে বলল, এক্ষুনি রেডি হবি তুই, না হলে ভাববো আমাকে ভাবি হিসেবে পছন্দ নয় তোর। ফারাবি ছোট ছোট চোখ করে তাকিয়ে রইল। এরা কেন বুঝতে চাইছে না বাইরে বেরোলেই বিপদ? এই মহাবিপদের সম্মুখীন হতে চায় না ফারাবি। মনিকা ফারাবির দুবাহুতে হাত গুজে বলল, লক্ষ্মী বোনটি আমার, তোকে ছাড়া ভালো লাগছে না রে। ফারাবি মলিন হাসলো। মনিকার রিমি প্রশস্ত হাসতেই ফারাবি বলল, যাও তোমরা, আমি রেডি হয়ে আসছি। রিমি নাছোড় বান্দা, কারণ সে জানে ফারাবি আসবে না। ফারাবি গোমরা মুখ করে বলল, পাক্কা প্রমিস আসবো আমি। পাক্কা তো? আরে হ্যাঁ, এবার যা, প্লিজ চেঞ্জ করতে হবে তো। ওকে কিউটি, সাজগোজটা কম করিস না প্লিজ, না হলে তো আজকের পার্টির মেন আকর্ষণ ফারহান ভাইয়াকে ছেড়ে সবাই তোকেই দেখবে। ফারহানের নাম শুনেই ফারাবির মুখটা ছোট হয়ে গেল। ফারাবি মুখ গোমরা করে এক প্রকার টেনেই দুজনকে বের করে ডোর লক করে দিল। সবকিছু অসহ্য লাগছে ওর, না পারছে গিলতে, না পারছে উগড়ে ফেলতে। বিষাক্ত এই জীবনে ফারহান নামের অভিশাপ থেকে কখনো কি মুক্তি পাবে না ও? ফারাবির ভীষণ কান্না পাচ্ছে। কেউ ওর পরিস্থিতি বুঝতে পারছে না, কেউ নেই তার পাশে। সব কেমন ধোঁয়াশা লাগছে। কালো হুডি পরে আপাদমস্তক ঢেকে বাড়ির পেছনের গেট দিয়ে ঢুকছে ফারহান। মেইন গেটের কাছে মানুষে ভরপুর, তার উপর চেকিং গার্ডও বসানো হয়েছে। বাসার সামনে দিয়ে যাওয়া এক প্রকার ইম্পসিবল। ফারহান ব্লুটুথ অন করে একজনকে কল করে বলল, ফার্স্ট পেছনের সিঁড়িটার লক খুলে দাও। আমি ডান বলার সাথে সাথে আবার অফ করে দিবে। মুহূর্তেই বাসার পেছনের সিঁড়ির লক খুলে গেল। ফারহান যথাসম্ভব দ্রুত উঠে গিয়ে ডান বলে দিল, সঙ্গে সঙ্গে আবার লক হয়ে গেল। ফারহান স্বস্তির নিঃশ্বাস ফেলল, বাঁকা হেসে এগিয়ে যেতে লাগলো। ব্ল্যাক রঙের সিফন জর্জেটের উপর পুঁতি বসানো শাড়ির লেহেঙ্গা পরেছে ফারাবি, যার দরুন চিকচিক করছে পুরো শাড়ি। দুপুরের দিকে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়েছেন ফারহানের মা মিসেস রোমা চৌধুরী। হালকা মেকআপ করে চুলগুলো ডিজাইন করে খোপা করে নিয়েছে। পায়ে স্লিপার খুলে হিল পরতে যেতেই রুমের লাইট অফ হয়ে গেল। ফারাবি সামান্য চমকে উঠল। 3টে লাইট অন করা ছিল, সবগুলো একসঙ্গে কি করে কেটে যেতে পারে? তাছাড়া বারান্দার লাইটটা ঠিকই জ্বলছে, তার মানে লাইনে কোনো সমস্যা হয়নি। ফারাবি মাথা থেকে সমস্ত চিন্তা ঝেড়ে নিয়ে ডিভাইন থেকে ফোন নিতে যেতেই লম্বা শক্তপোক্ত একটা হাত পেছন থেকে জড়িয়ে ধরলো ওকে। আচমকা কেউ একজন ফারাবিকে এভাবে জড়িয়ে ধরাই ফারাবি চিৎকার করে উঠল, কিন্তু সাউন্ড প্রুফ রুম হাওয়ায় সে আওয়াজ 4 দেয়ালেই আটকে গেল। ফারাবির বুকের ভেতর ধুকপুক করছে। শক্ত হাতের স্পর্শ গাঢ় হতেই ফারাবি চমকে উঠল। কড়া পারফিউমের ঘ্রাণ নাকে আসতেই ফারাবির গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ফারাবির ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছে তাকে জড়িয়ে আছে ফারহান। চোখ ফেটে কান্না আসতে চাইছে, কিন্তু কি আশ্চর্য, চোখ থেকে এক ফোঁটা পানিও পড়ছে না ওর। ফারহানের হাত ফারাবির পেটের ডান সাইডে লাগতেই কেঁপে উঠল ফারাবির সমস্ত শরীর। ফারাবি নিজেকে ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা করতে লাগলো, কিন্তু ফারহানের এক হাতের কাছেই ফারাবির সমস্ত শক্তি নুইয়ে গেল। ফারাবির অর্ধ উন্মুক্ত পিঠের দিকে হাত বাড়ালো ফারহান। হালকা স্পর্শ করতেই কেঁপে উঠল ফারাবি। ফারাবিকে পেছন থেকে জড়িয়ে ঘাড়ে নাক ঘষতে ঘষতে ফারহান বলল, ওয়েলকাম জানাবি না আমায়? ফারাবির গলায় সমস্ত কথা আটকে গেছে, ভয়ে দম বন্ধ হয়ে আসছে। আজও কি একই রকম ভয় পায় ফারহানকে? গত 3 বছরেও কোনো পরিবর্তন আনতে পারেনি সে। ফারাবির শরীর কাঁপতে লাগলো। ফারহান বাঁকা হেসে আলতো হাতে ফারাবিকে নিজের দিকে ঘুরিয়ে নিল। বারান্দায় থাকা লাইটের আলো আশ্রে পড়ছে ওদের দিকে। মৃদু আলোতে দুজন দুজনকে স্পষ্ট দেখতে পাচ্ছে। ফারাবির চোখের সাথে ফারহানের চোখের চোখাচোখি হতেই ফারাবি চোখ খিচে বন্ধ করে নিল। ফারহান আলতো হাসলো। আজও তার প্রেয়সী সরাসরি তার দিকে তাকাতে অক্ষম। ফারহান এক হাতে ফারাবির কোমর জড়িয়ে ধরে খানিকটা নিজের কাছে টেনে নিল। ফারহানের বুকের সাথে স্পর্শ লাগতেই শিউরে উঠল ফারাবি। ফারাবির নাকের সাথে নাক ঘষতে ঘষতে ফারহান বলল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড জান। যে যন্ত্রণা আমাকে দিয়েছিস সে শাস্তি তো তোকেই পেতে হবে। 3 বছর আগে ছোট ছিলি, ছেড়ে দিয়েছিলাম। এখনো কি করে একই ভুল করতে যাচ্ছিস তুই? ফারাবি কাঁপা কাঁপা স্বরে বলল, ছাড়ুন আমায়। এত সহজে তো তোর মুক্তি নেই জান। ফারাবির ঠোঁট দুটো কাঁপতে লাগলো।
ভয়ে গলা শুকিয়ে গেছে, শরীরও অস্বাভাবিক ভাবে কাঁপছে। ফারহান ধীর গতিতে ফারাবির ঠোঁটের দিকে আগাতে লাগলো। সেটা ফারাবি স্পষ্ট অনুভব করতেই চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। ফারাবির চোখে পানি দেখে ফারহানের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ফারাবিকে শাস্তি দেওয়ার কথা বললেও কোনোভাবেই যে তার সম্ভব না তা খুব ভালোভাবেই জানেও। ফারহান আবেদনের সুরে বলল, কাঁদছিস তুই, তাও আমি স্পর্শ করতে যাওয়ায়? আমার অধিকার নেই এতে? ফারাবির চোখ খিচে বন্ধ করে নিল। অধিকার? কিসের অধিকার দেখাতে আসছেন উনি? ফারাবিকে ছেড়ে খানিকটা দূরে সরে গেল ফারহান। চোখ মুখ খিচে নিজের রাগকে নিয়ন্ত্রণ করে ফোঁস করে শ্বাস ফেলে বলল, কতটা ঘৃণা করিস আমায়? জানি না। কথা বলার সাহস হয়েছে দেখছি। আগে তো মাথা নিচু করে থাকতি, চোখ তুলে তাকানোর সাহসও পেতি না। সময় বদলে গেছে। ফারহান বাঁকা হেসে বলল, আচ্ছা, অ্যাডাল্ট না হয়ে সাহস বেড়ে গেছে, তা একটা পরীক্ষা হয়েই যাক। বয়স কত জানো? 17+। জানিস তো কত বছরের বড় আমি? পুরো 8 বছরের। আমার চোখে চোখ রাখার সাহস নেই, ফুচকে মেয়ে। সে আবার আমার কথার উপরে কথা বলবে? ফারহান এক পা করে ফারাবির দিকে এগোতে লাগলো আর ফারাবির শুকনো ঢোক গিলে পেঁচাতে লাগলো। ফারাবি ভয়ার্ত কণ্ঠে বলল, ভয় পাই না আপনাকে। ফারহান ঠোঁটের কোণে রহস্যময় হাসি টানিয়ে বলল, দেখা যাক। ফারাবির পিঠ দেয়ালে ঠেকে গেছে, পেছনে যাওয়ার জন্য আর এক চুলও জায়গা নেই। ফারহান বাঁকা হেসে ফারাবিকে টেনে নিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ফারাবির চোখ খিচে বন্ধ করে নিল। ফারহানের চোখ দুটো ফারাবির দিকে ঘোর লাগিয়ে টানছে। ফারহানের এক হাত ফারাবির কোমর স্পর্শ করল। মুহূর্তেই ফারাবির সমস্ত শরীর জুড়ে শিহরণ জেগে উঠল। রন্ধ্রে রন্ধ্রে শীতল তরল নেমে গেল। ফারাবির হাত ফারহানের বুকে আবদ্ধ আছে। দুজনের মাঝে এক চুলও ফাঁকা নেই, অথচ ফারাবি দুহাত দিয়ে দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি করার ব্যর্থ প্রচেষ্টা করে যাচ্ছে। আর ফারহানের হাত ধীর গতিতে ফারাবির কোমর পেরিয়ে উপরে উঠতে লাগলো। ফারাবির শরীর কাঁপছে। ফারহান বাঁকা হেসে ফারাবির ব্লাউজের জিপ খুলে দিল। ফারাবি কাঁপা কাঁপা স্বরে বলল, ফারহান ভাইয়া প্লিজ। ফারহান তাচ্ছিল্য হেসে জিপ লাগিয়ে দিল। ফারাবি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফারহান তাচ্ছিল্য স্বরে বলল, ভুল কিছু করেছিলাম আমি? আছে তোর কাছে কোনো উত্তর? অধিকার পেরিয়ে যাচ্ছি কি আমি? নেই তো কোনো উত্তর। আমাকে যতই ঘৃণা করিস না কেন, আমার থেকে তোর মুক্তি নেই। ফারহান ভালো করেই জানে তার অধিকারের দিকে কেউ হাত বাড়ালে তার কি অবস্থা করতে পারে। গটিট খুব খারাপ হয়ে যাবে। ফারহান দরজা লক খুলে গটগট করে চলে গেল। ফারাবি মেঝেতে বসে পড়ল। ছলো ছলো নয়নে ফারহানের যাওয়ার দিকে তাকিয়ে রইল। কিসের অধিকার দেখাচ্ছেন উনি? কেন ফিরে আসলেন উনি? সবই তো ঠিক ছিল, তাহলে কেন বিষাক্ততা নিয়ে আবার ফিরে এলেন? ফারাবি চিৎকার করে উঠল। সমস্ত কিছু ভেঙে ফেলতে ইচ্ছে হচ্ছে। নিজেকে যতটা স্বাভাবিক রাখার চেষ্টা করছে ঠিক ততটাই অস্বাভাবিক হয়ে পড়ছে। এভাবে আর কতদিন চলবে? থমথমে মেজাজে বাগানে দাঁড়িয়ে আছে ফারাবি। ওর সাথে যে কথা বলতে আসছে তাকেই ধমকে দিচ্ছে, অথচ ফারহানের সামনে টু শব্দ অবধি করতে পারে না ও। পুরো বাগানটাকে এমনভাবে সাজানো হয়েছে যেন স্বপ্নপুরী। রঙিন আলোয় ঝলমল করছে সবটা। চারদিকে নানান মানুষের সমাগম, যে যার মতো ব্যস্ত, কেউ জুস বা কেউ সেলফি নিতে। আজকাল সেলফি হলো যে কোনো অকেশনের মূল কার্য। কাজ কম, সেলফি বেশি। ফারাবি ধুম করে শ্বাস ফেলল, যেন ভেতর থেকে চিরে দীর্ঘশ্বাস বের হচ্ছে। বাসার কেউই জানে না ফারহান যে দুপুরেই এসে গেছে। সবাই অপেক্ষা করছে ফারহানের জন্য। ফারহানকে রিসিভ করার জন্য ফরহাদ চৌধুরী লোক পাঠিয়েছেন বেশ কিছুক্ষণ আগে। একটু আগে রাফাজের সাথে ফারহানের কথা হয়েছে। ফারহান রাস্তায় আছে। ফারাবির মাথায় আসছে না ফারহানের এইরকম কাণ্ডের কারণ। সব কেমন গরমিল পাকিয়ে যাচ্ছে। বাসায় এসেও ফারহান এবার এয়ারপোর্টে কেন গেল? ফারাবির ছোট্ট মস্তিষ্কে এই শক্ত পোক্ত বিষয়টা ঢুকছে না। ফারাবির সমস্ত চিন্তা বাদ দিয়ে সবার মতো কাঙ্ক্ষিত ব্যক্তিটির জন্য ঝুঁকে রইল। তবে তফাৎ একটাই, সবাই খুশিতে আর ফারাবি ফারহানকে গালি দিতে দিতে। আধ ঘন্টায় কয়েকশো গালি দেওয়া শেষ। হঠাৎ আতশবাজির শব্দে পরিবেশ গমগমা হতে লাগলো। আতশবাজি শূন্যে উঠে গিয়ে ওয়েলকাম টু ডিয়ার ফারহান আকার ধারণ করেছে, যার দরুন সবাই বুঝে গেল ফারহানের গাড়ি এসে পড়েছে। ফারাবি ভেঙচি কেটে বুকে হাত গুজে চোখ বাঁকিয়ে দাঁড়িয়ে রইল। সবাই চকচকে চোখে তাকালেও ফারাবির চোখ থেকে আগুন ঝরছে, যেন এই দাবানলে ফারহানকে ধ্বংস করে দিবে। কিন্তু সে কি জানে এই চোখের ভয়ার্থ চাহনিতে কবে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে ফারহান। ফারাবি কোনো কালেই বুঝতে পারে না ফারহান নামের হনুমানটার জন্য সবার এত আধিক্যতা কেন। ব্লু কার থেকে ফর্মাল লুকে বের হচ্ছে ফারহান, পরনে ব্ল্যাক স্যুট, যার একটা বোতামও লাগায়নি। ভেতরে থাকা ডেমিনের টি শার্ট ভেদ করে মেদহীন বডি স্পষ্ট ফুটে উঠেছে। তার কারণে
আরো বেশি আকর্ষণীয় দেখাচ্ছে ফারহানকে। ভ্রুটা বাঁকানো, ঠোঁটে রহস্যময় হাসি, চোখের সানগ্লাসটা বুকে স্থান পেয়েছে, সিল্কি চুলগুলো মৃদু বাতাসে দোল খেয়ে যাচ্ছে। ফারহান যতটা এগোচ্ছে ফারাবির বুক ধুকফুক তত বেড়েই চলেছে। ফারহানকে ফুলের সংবর্ধনা জানানো হচ্ছে। ফুলগুলো বেহায়ার মতো ফারহানের গায়ে লেপ্টে যাচ্ছে, যেন ওর গায়ের সাথে লেগে থাকার জন্য ওদের সৃষ্টি, যার দরুন ফারাবি ভ্রুকুচকে তাকালো। ফারহানের দৃষ্টি সবার মাঝে হলেও মন দৃষ্টি শুধু তার প্রেয়সীর দিকেই। ফারাবি আনমনে ফারহানকে গালি দিচ্ছে। ফারহান বাঁকা হেসে ফারাবির কাছে এসে নিজের চুলে হাত দিয়ে মিনমিনিয়ে বলল, বকলেও সমস্যা নেই, সবটাই আমার। ফারহান এক মুহূর্ত না দাঁড়িয়ে সবার সাথে ভেতরে চলে গেল। ফারাবি থ মেরে গেল। ফারহান কেন তার পেছনেই পড়ে আছে? এসবের মানে কি? এগুলো করে কি প্রমাণ করতে চাই উনি ভালোবাসেন? এ কেমন ভালোবাসা যার প্রতি কোনো খেয়ালই নেই? ভালোবাসা দেখায় অথচ 3 বছরে কোনো খোঁজও নেয়নি। ফারাবি তাচ্ছিল্য হাসলো। সে আর ভয় পাবে না ফারহানকে, যতটা সম্ভব ইগনোর করে চলবে। কোনো অধিকার নেই ওনার। ফারাবি ওপর দিকে তাকিয়ে চোখের পানি আটকে ধরল। কিছুক্ষণে গেটের কাছে দাঁড়িয়ে থেকে ভেতরে চলে গেল। অনুষ্ঠান প্রায় শেষের দিকে। ফারহান সবার সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। কিছু মেয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছে ওকে। ফারাবি ভেঙচি কেটে সেখান থেকে চলে গেল। যেতে যেতে একা একাই বিড়বিড় করতে লাগলো, ভাব দেখলে আর বাঁচি না। উফ, আসছেন কোন নবাব পুত্র রে! যত সব। এই বজ্জাত হনুমানটাকে নিয়ে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, ইচ্ছে তো করে ব্যাটার ঘাটটা ধরে। বাকিটুকু আর বলতে পারলো না। তার আগেই ফারহান এসে ফারাবিকে হ্যাঁচকা টান মেরে বাড়ির পেছনের দিকে নিয়ে গেল। একটু দূরে কিছু মানুষ দাঁড়িয়ে থাকলেও ফারাবি কিছু বলতে পারছে না। কেউ ওদের এভাবে দেখলেও বিপদ। পুরো অনুষ্ঠানে কেলেঙ্কারি রটে যাবে। ফারাবির ছোট্ট মস্তিষ্ক ভয়ে নেতিয়ে যাচ্ছে। সামনেও বাঘ, পেছনেও বাঘ। কি করবে ও? ফারাবি এক হাত দিয়ে ফারহানের হাত ছাড়াতে ব্যস্ত, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ সে। ফারাবিকে টেনে বাসায় একদম পেছনে নিয়ে এসেছে। এখানে কোনো মানুষ নেই। একটু দূরে লাইট জ্বলে আছে, যার দরুন সবকিছু স্পষ্ট। ফারহান ফারাবিকে ছিটকে ফেললো। ফারাবি নিজেকে সামলে নিয়ে ফারহানের দিকে দৃষ্টি দিয়ে দাঁড়িয়ে রইল। ফারহানের চোখ দুটো রক্তবর্ণ ধারণ করেছে, সাথে রাগে চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। ফারহানের দিকে তাকিয়ে ভয় পেয়ে গেল ফারাবি। জড়সড় হয়ে দাঁড়িয়ে রইল। ফারহান দাঁত কিরমির করে বলতে লাগলো, শরীরের ভাঁজ দেখানোর খুব শখ? ফারাবি থ মেরেই দাঁড়িয়ে রইল। ফারহান ফারাবির দুবাহু চেপে ধরে রগরগা কণ্ঠে বলল, কথা আসছে না কেন? শরীর দেখানোর জন্য পার্টিতে অ্যালাউ করেছি তোকে? মসৃণ তুলতুলে পেট দেখে কি প্রমাণ করতে চাইছিস? তুই খুব হট। ফারহানের প্রতিটা কথায় রাগ স্পষ্ট, যেন ফারাবিকে এখনই মেরে দিবে। ফারাবি ছলছল নয়নে তাকিয়ে রইল। ফারহানের কোনো কথাই তার বোধগম্য হচ্ছে না। ফারাবির চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা পানি ফারহানের হাতে গিয়ে পড়ল। ফারহানের রাগ আরো বেড়ে গেল। ফারাবির দুবাহু আরো শক্ত করে চেপে ধরে বলল, হাউ কুড ইউ! আমি বারবার বলি চোখ থেকে যেন এক ফোঁটা পানি না ঝরে। তোর সাহস কি করে হয়? ফারাবি ভয় পেয়ে গেল। হাতে বেশ ব্যথা পাচ্ছে। এত জোরে ধরেছে যে ডিজাইন করা হাতটার ফাঁক দিয়ে ফারহানের নখ খানিকটা ছিলে গেছে। ফারাবি ব্যথায় কুকড়ে উঠল। ফারহানের কানে সে শব্দ যেতেই ফারাবিকে ছেড়ে খানিকটা দূরে চলে গেল। মাথার চুল খামচে ধরে রাগ সংবরণ করে ফারাবির কাছে আসলো। ফারাবি ভয় পেয়ে খানিকটা পিছিয়ে গেল। ফারহান অসহায় মুখ করে বলল, আই এম সরি, আমি হার্ট করতে চাইনি তোকে। তুই কেন বুঝিস না? আমার রাগ হয় যেটাই, সেটাই কেন করিস? ফারাবি ডুকরে কেঁদে উঠল। ও কি করছে তার এক চুলও বুঝতে পারছে না। ফারহানের ইচ্ছে হচ্ছে নিজের গালে নিজেই চর বসিয়ে দিতে। এর জন্যই 3টে বছর দূরে ছিল। ফারহান শান্ত দৃষ্টি নিয়ে ফারাবির দিকে এগিয়ে গেল। ফারাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ফারাবি যখন এভাবে কাঁদে তখন তার ঠোঁট গোল আকার ধারণ করে। ফারহান আগাতেই ফারাবি পিছিয়ে গেল। ফারহান দুহাত দিয়ে আশ্বস্ত করে বলল, কাম ডাউন, আমি আর কষ্ট দিব না। ফারাবি তবুও কেঁদেই যাচ্ছে। ফারহান ফারাবিকে নিচের দিকে ঘুরিয়ে হাতের দিকে তাকিয়ে দেখলো নখের আঁচড়ের কারণে রক্ত বের হচ্ছে। ফারাবির হাত ধরে পেছনের গেট দিয়ে বাসার ভেতরে নিয়ে আসলো ফারহান। নিজের রুমে এনে দরজা লক করে দিল, যার কারণে ফারাবি বেশ ভয় পেয়ে গেল। আজকাল ফারহানকে এক বিন্দু বিশ্বাস হচ্ছে না ফারাবির। কখন কি করে বসে। নিজের রাগ দেখাতে গিয়ে 3 বছর আগে ভাবতেই ফারহানের ধমক পড়ল। ফারাবি ভয় পেয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। ফারহান চোখ দিয়ে ইশারা করতেই ভদ্র মেয়ের মতো বেডের উপর বসে পড়ল। এখনো একইভাবে কেঁদে যাচ্ছে ফারাবি। একটা স্যাভলন আর তুলোর বল এনে ফারাবির কাছে হাঁটু গেড়ে বসে পড়ল ফারহান। ফারাবি নাক ফুলিয়ে অন্যদিকে মুখ করে নিল। ফারহান আলতো হাতে ফারাবির হাত তুলে নিয়ে
তুলোর বলে স্যাভলন লাগিয়ে পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় স্যাভলনের ঝাঁঝ লাগতেই ফারাবি উহু করে উঠল। ফারহান আস্তে করে ফু দিয়ে মলম লাগিয়ে দিল। ফারাবি চোখ মুছে উঠে চলে যেতে নিলেই ফারহান হাত আটকে ধরল। ফারাবি চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। ফারহান আলতো হেসে ফারাবির দুগালে হাত রেখে অনুযোগের সুরে বলল, আই এম সরি। ফারাবি মাথা ঝাঁকিয়ে চলে যেতে নিল, কিন্তু ফারহান হ্যাচকা টান মেরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ফারাবি শুকনো ঢোক গিলতেই ফারহান বাঁকা হাসল, যার কারণে ফারাবির ভয় আরো বেড়ে গেল। ফারাবির কোমর এক হাতে জড়িয়ে আলতো করে লেহেঙ্গার ঘেরাটা উপরে উঠিয়ে দিল ফারহান। ফারাবি বুঝতে পারল ফারহান কেন এত রাগ করেছিল। এখন ফারাবির বেশ লজ্জা লাগছে। ফারহানের হাতের ছোঁয়া লাগতেই ফারাবি শিউরে উঠল। না চাইতেও তো ফারাবির দুহাত ফারহানকে খামচে ধরল। ফারহান মুচকি হেসে ফারাবিকে খানিকটা উঁচু করে ধরল। দুজনের মাঝে কোনো দূরত্ব নেই। ফারহান ফারাবির নাকে নাক ঘষতে ঘষতে বলল, আই মিস ইউ জান। ফারাবি চমকে তাকালো। নিজেকে ফারহানের এত কাছে ভাবতেই লজ্জায় লাল হতে লাগলো। ফারহানের উষ্ণ ঠোঁট ফারাবির চোখে ছুঁয়ে দিতেই ফারাবির চোখ বন্ধ করে নিল। প্রতিটা হার্টবিট দ্বিগুণ উত্তেজনায় নিয়ে চলছে। ফারহান আবারও ফারাবির ব্লাউজের জিপ খুলে দিল। ফারাবি চমকে তাকালো। ফারহান রাগী কণ্ঠে বলল, পিঠের অর্ধেক অংশ তো দেখাই যাচ্ছে, তাই পুরোটাই খুলে দিলাম। ফারাবির ভীষণ লজ্জা লাগছে। এখন তার রাগ করার কথা থাকলেও সে লজ্জায় নুইয়ে পড়ছে। ফারহান জিপ লাগিয়ে দিয়ে ফারাবির খোপা খুলে দিল। সঙ্গে সঙ্গে ফারাবির ঘন চুলগুলো পুরো পিঠ জুড়ে পড়ল। ফারহান শক্ত গলায় বলল, চুল যেন খোলাই থাকে, আর ডিনার কমপ্লিট করে সোজা রুমে চলে আসবি। ফারাবির অনিচ্ছা থাকা সত্ত্বেও মাথা ঝাঁকালো। ফারহান শান্ত কণ্ঠে বলল, এবার যা। ফারাবি দ্রুত স্থান ত্যাগ করতে লাগলো, কিন্তু ফারহান শক্ত গলায় বলল, আর একটা কথা। ফারাবি থেমে যেতেই ফারহান ফারাবির কাছে এসে ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, এই যে হাতের আঁচড়টা, এটা আড়াল করে রাখিস, নাহলে পরে আমাকে এসে বলবি আপনার চরিত্রের দোষ আছে। এই আঁচড় অনেক কিছু বোঝায়, আর যখন তখন লজ্জায় পড়তে পারিস। বড়দের সামনে পড়লে তো যা হবার তা হয়েই যাবে। ফারাবি প্রথমে না বুঝলেও পরে কথাটা বুঝতে পারল। ফারাবির চোখ জোড়া রসগোল্লার আকার ধারণ করল। ফারহানের মুখে কোনো কথা আটকায় না। ফারাবি আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত দরজা খুলে বের হয়ে গেল। ফারাবি চলে যেতেই ফারহান বিগলিত হাসতে হাসতে বেডের উপর বসে পড়ল। মেয়েটা নিজেকে শক্ত করতে চাইলেও পারছে না ফারহানের সামনে। বারবার লজ্জায় আর ভয়ে নুয়ে যাচ্ছে। ফারহান দু হাত মেলে দিয়ে বলল, আই মিস ইউ জান, মিস ইউ। বুকের ভেতরটা কেমন যেন করে। তোকে আগলে না রাখলে বিষাক্ত মানুষগুলো যে তোর দিকে শক্ত নজর ফেলবে, আর ফারহান তার জানের দিকে নজর দেওয়া পছন্দ করে না, আর তার জন্যই তো তোকে নিজের বুকে আগলে রাখতে চাই। তুই শুধু আমার। খুব তাড়াতাড়ি সেটা সবাইকে জানানোর ব্যবস্থা করছি আমি। বলতে বলতেই ফারহান রহস্যময় হাসল। বেশ কাঠখড় পোড়াতে হবে, তবুও প্রেয়সী যেন তারই থাকে। অবশ্য চাইলেও ফারাবিকে ওর থেকে কেউ আলাদা করতে পারবে না। ফারাবি শুধুই ফারহানের। ডিনারে বসে ডিনারের অর্থটাই যেন ভুলে গেছে ফারাবি। খাবার নিয়ে বসে আছে, অথচ খাবার গলা দিয়ে যাওয়া তো দূরের কথা, মুখে তুলেও দেখছে না। ফারহানের দৃষ্টি ফারাবির দিকে নিবদ্ধ, যেন চোখ দিয়ে আগলে রাখাই তার একমাত্র লক্ষ্য। ফারাবি কোনো মতে শ্বাস নিয়ে একটু স্যুপ মুখে তুলতে যেতেই ফারহান ফারাবির হাত ধরে ফেলল। ফারাবির সাথে সাথে সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারহানের টাইমিং এতটাই ভালো ছিল যেন ফারাবির খাবার মুখে তোলারই অপেক্ষায় ছিল সে। সবাই এখনো তাকিয়ে আছে, কেউ কেউ তো ভ্রু কুঁচকেও নিয়েছে। ফারহান ফোঁস করে শ্বাস ফেলে শক্ত গলায় বলল, এটা কি খাচ্ছিস? ফারাবি তুতলিয়ে বলল, সুপ। ফারহান ফারাবির হাত ছেড়ে দিয়ে রিফাতের দিকে তাকালো। রিফাত বিষয়টা বুঝতে পারছে না ঠিক। ফারহান দীর্ঘ শ্বাস টেনে নিয়ে সুপের বাটিটি নিয়ে রিফাতের পাশে বসলো। রিফাত জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতেই ফারহান সুপের বাটিতে চামচ ঘোরাতে ঘোরাতে বলল, এই সুপে কি কি আছে? রিফাত তপ্ত শ্বাস ফেলে বলল, এটা তো দেখাই যাচ্ছে, ঘটা করে বলার কি আছে? তুই বল একটু। চিকেন, বেবি কর্ন, নাট, শিম, মশলা টসলা। আর কিছু? আর কি? ও হ্যাঁ, মাশরুমও তো। বলেই রিফাত মেকি হাসলো। ফারহান সুপের বাটিটা টেবিলে রেখে বুকে হাত গুজে বলল, ডাফার, কেমন ভাই হয়েছিস? রিফাত ফারহানকে চোখ টিপে বোঝালো ম্যানেজ করতে। ফারহান মুখ বাঁকিয়ে ফারাবির দিকে তাকালো। ফারাবি অবাকের চরম পর্যায়ে আছে। সবাই তার দিকে তাকিয়ে আছে। ভাগ্যিস বড়রা কেউ নেই, না হলে আজ এটা নিয়ে একটা হুলস্থুল হয়েই যেত। ফারহান ধীর পায়ে এগিয়ে সামান্য কেশে বলল, মাশরুম খেতে চাচ্ছিস তুই?
ফারাবি নাক কুচকে বলল, এ নয় হ্যাঁ। মাশরুম খাবি নাকি? ফারাবি মুখটা মলিন করে নিল। সে নিজেই ভুলে গেছে মাশরুমে তার অ্যালার্জি। ফারহান বাঁকা চাউনি দিয়ে বলল, আজকের সব খাবারই মাশরুমের ছোঁয়া আছে, আর সবাই ভুলে গেছে মাশরুমের তোর আর আমার অ্যালার্জি। ফারাবি ডন্ট কেয়ার ভাব নিয়ে দাঁড়িয়ে রইল, যার কারণে ফারহান বিরক্ত হলো। ফারহান ভ্রু কুচকে বলল, 5 মিনিটের মধ্যে খাবার চলে আসবে, চল আমার সাথে। ফারাবির চোখ ছোট করে বলল, না আমি যাব না। ওই যা, না খেয়ে থাকবি নাকি? ফারহান তো খাবার অর্ডার করেছেই। ভাইয়া আমি এ কেমন কথা ফারাবি? তুই কি সারা রাত না খেয়ে কাটাবি নাকি? মনিকা আপু আমি তো কোনো কিন্তু নয়, যা ভাইয়ার সাথে। আসলে ভাইয়া তো 3 বছর বাসায় নেই, তাই সবাই ওর অ্যালার্জির বিষয়টা ভুলে গেছে, সাথে তোরও। রিমি তুইও চল। খাচ্ছি আমি, আর মাশরুম আমার ফেভারিট। প্লিজ জানো, আমাকে যেতে জোর করিস না। ফারহান শ্বাস ফেলে এগিয়ে গেল। সবার জোরাজোরিতে ফারাবি ফারহানের পেছনে আসা শুরু করলো। সবার দৃষ্টির আড়াল হতেই ফারহান ফারাবিকে টেনে সাইডে নিয়ে গেল। ফারাবি হাত মোচড়াতে মোচড়াতে বলল, সারুন। কেন? আশেপাশে ভালো লাগছিল, ড্যাব ড্যাব করে তোর দিকে তাকিয়েছিল দুটো ছেলে। ফারাবি অবাক হয়ে বলল। তো আমি কি করতাম? ফারহান নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, চুপ, আর একটা কথাও না। ফারাবি নুইয়ে গেল। ফারহানের প্রতিটা কথাই যেন ফারাবির উপর দ্বিগুণ ইফেক্ট ফেলে। ফারহান মৃদু হেসে ফারাবির কপালে আছড়ে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে বলল, চল আমরা একসাথে ডিনার করবো। জান, কত শত রাত আমি একা কাটিয়েছি, এবার তো আর। বলেই ফারহান ডেভিল স্মাইল দিল। ফারাবি শুকনো ঢোক গিলে বলল, কি? কিছু না, চল এবার। খিদে পেয়েছে খুব, যখন তখন তোর উপর অ্যাটাক করতে দিতে পারি। ফারহানের কথাটা ফারাবির বোধগম্য হলো না। ফারাবি বিড়বিড় করতে লাগলো, এ কোন ছাগল তার জীবনে এসেছে কে জানে। জীবনের সুখগুলো বোধহয় টানা টানা হয়ে গেল, যেমনটা হয়েছিল 3 বছর আগে। ভাবতেই ফারাবির শরীরে কাটা দিচ্ছে। একটা ভুলের এত বড় শাস্তি দিয়েছিল ফারহান। সামনে যা হতে চলেছে তার জন্য কি শাস্তি পেতে হবে ওকে? ফারাবি শুকনো ঢোক গিলে নিল। হঠাৎই এক ঠান্ডা বাতাস এসে এলোমেলো করে দিল সব। ফারাবির বুকের ভেতর থেকে দীর্ঘশ্বাস আর ঘৃণা বের হলো, যার কারণ শুধুমাত্র ফারহান। ফারাবির চোখ দুটো ছলছল করে উঠল। ছুটে চলে যেতে ইচ্ছে হচ্ছে তার, কিন্তু ফারহান নামের অভিশাপ তাকে জড়িয়ে আছে। এ যন্ত্রণা থেকে মুক্তির উপায় ফারাবির জানা নেই। সামনে খাবার সাজানো রয়েছে, পেটে ইঁদুর খেললেও ফারাবি চুপ করে বসে আছে। ফারহান কোথাও একটা গিয়েছে। বাগানের পেছনের দিকটায় ছোট্ট টেবিলটাতে লাইটিং আর আর্টিফিশিয়াল ফুলের জন্য অসাধারণ দেখাচ্ছে। পুরো ক্যান্ডেল লাইট ডিনার শুধু অনুপস্থিত ক্যান্ডেলের। ফারাবি ভারী নিঃশ্বাস ফেলল। পরিবেশটা কেমন শান্ত দেখাচ্ছে। সবাই হয়তো অতিথিদের বিদায় জানাতে ব্যস্ত। ফুল নিয়ে হাজির হয়েছে ফারহান। ফারাবিকে ভাবলেশীন ভাবে ভাবতে দেখে অধর কোণে হাসি ফুটিয়ে নিল ফারহান। টেবিলের সাইডে ফুলগুলো রেখে মিনমিনিয়ে বলল, কিসের অভাব বোধ করছিস? ফারাবি আনমনে উত্তর দিল, ক্যান্ডেলের। আচ্ছা তাহলে সেটাও হয়ে যাক। ফারাবি সামান্য ভ্রুকুচকে পেছন ঘুরে তাকালো। ফারহানকে দেখে চমকে উঠল। এতক্ষণে ধ্যানের মাঝে ছিল সে। ফারহান হাসতে হাসতে চেয়ার টেনে বসলো। ফারাবি বিরক্তিকর শব্দ করে ফিসফিসিয়ে বলল, যত সব। ফারহান ভ্রু কুচকালো। ফারাবির অধরের নড়াচড়া দেখেই ফারহান বলে দিতে পারে ফারাবি কি বলছে। ফারহান সামান্য জড়সড় হয়ে বসলো। ফারাবি এখনো গালে হাত দিয়ে অন্যদিকে ফিরে আছে। ফারহান গম্ভীর গলায় বলল, গালে হাত দেওয়া মন খারাপের লক্ষণ, তবে কারো জামাই মরে গিয়ে থাকলে সে দিতেই পারে। ফারাবির কানে কথাটা পৌঁছাতেই ফারাবি দুগালে হাত দিয়ে বসে রইল। ফারহান হকচকিয়ে বলল, দুগালে হাত দিয়েছিস ইউ মিন? ফারহানকে আর বলতে না দিয়ে ফারাবি হাত নামিয়ে নিল। ব্যস্ত কণ্ঠে বলল, আমার খিদে পেয়েছে। ফারহান নরম দৃষ্টি রেখে বলল, একটু ওয়েট কর। ফারাবি মুখ গোমরা করে বসে রইল। ফারহান বুক পকেট থেকে লাইটার বের করে মোম জ্বালিয়ে নিল। ফারাবি সামান্য চমকে গেল, তাকালো তার দিকে। কেউ এসে পড়লে কি ভাববে? ফারহান মিষ্টি হেসে বলল, সবাই অতিথি সেবাতে ব্যস্ত। ফারাবি মুখ বাঁকালো। মনে মনে কিছু ভাবাও যায় না, এই মনোবিজ্ঞানী সব জেনে যায়। ফারাবি চরম বিরক্ত হচ্ছে। ফারহান মৃদু স্বরে আবেগ ঝরা কণ্ঠে বলল, ফারাবি একটু তাকাবি প্লিজ? মুহূর্তেই ফারাবির চোখ জলজল করে উঠল। অধর কোণে ফুটে উঠল খুশির ঝলকানি। কেন হাসলো ফারাবি তা জানে না, তবে হঠাৎই মনের কোণে ভালো লাগা কাজ করছে। ঝরা হেসে ফারাবি তাকালো। ফারহান নিঃশব্দ চোখে তাকিয়ে রইল। ফারাবির চোখ ফারহানের দিকে যেতেই ফারাবির অন্তরাত্মা কেঁপে উঠল।
মোমের নরম আলোতে ফারহানের চোখ দুটো স্পষ্ট দেখা যাচ্ছে। কি আশ্চর্য! এ চোখের ভাষা মুহূর্তেই পড়ে নিল ফারাবি। বুকের ভেতর ধিমধিম করতে লাগলো। ফারাবি অপ্রস্তুত হয়ে পড়ল। দুহাতে চেয়ার চেপে ধরল। বুকের ভেতর কেউ যেন ঢোল বাজাচ্ছে। ফারাবি ধাতস্থ হতেই করুণ স্বরে বলল, কিছু বলবেন? ফারাবির ভয়ার্ত কণ্ঠে ফারহানের ধ্যান ভাঙল। ফারহান সরল হেসে বলল, না, তেমন কিছু না। হঠাৎ কেন জানি ফারাবির লজ্জা লাগছিল। একরাশ লজ্জা নিয়ে টেবিলের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। টেবিলে রাখা অর্কিড আর কালো গোলাপ দেখে ফারাবি লাফিয়ে উঠল। ভুলে গেল তার সামনে থাকা মানুষটির কথা, ভুলে গেল অতীতের বিষাক্ত স্মৃতি। ফুলগুলো বুকে নিয়ে চোখ বন্ধ করে শ্বাস নিল ফারাবি। ফারহান উজ্জ্বল হাসলো। ফারাবির বাচ্চামিগুলো এখনো আগের মতোই রয়ে গেছে। ফারাবি সবকিছু ভুলে ফারহানের দিকে তাকিয়ে ঝরা হাসলো। হালকা সুবাস নিয়ে বলল, থ্যাঙ্কস ফারহান ভাইয়া, আপনার মনে আছে আমার পছন্দের কথা? ফারহান মিষ্টি হেসে বলল, খুশি হয়েছিস তুই? খুব খুব। আর বলতে পারল না ফারাবি। মুহূর্তে কালো বর্ণ হয়ে গেল তার মুখ। বিষাক্ততা ভর করে নিল এই সুন্দর মুহূর্তে। ফুলের প্রতি ঝোঁক বরাবরই বেশি, তাই সবকিছু ভুলে গিয়েছিল ও। ফারহান মলিন হাসলো। ফারাবির ক্লান্ত মুখশ্রী ফারহানকে কাঁপিয়ে তুলছে। চারদিকের ঝকমকে আলোগুলো যেন বিলীন হয়ে গেছে। ফারহান পরিস্থিতি ঠিক করতে গম্ভীর গলাতেই বলল, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন খাবি? ফারাবি কথা না বাড়িয়ে খাওয়া শুরু করলো। ফারহান দীর্ঘশ্বাস ফেলে খেতে লাগলো। খাওয়া শেষ করে ফারাবি উঠে যাচ্ছিল। ফারহান রসালো গলায় বলল, দাঁড়িয়ে যা, একটা জিনিস আছে। ফারাবি অন্যদিকে ফিরে বলল, আমার প্রয়োজন নেই। ফারহান ভ্রু কুঁচকে বলল, তোর প্রয়োজনের কথা বলেছি আমি। ফারাবি তাচ্ছিল্য হাসলো। লাইটের আলোতে সে হাসি ফারহান স্পষ্ট দেখতে পেল। মুহূর্তে ফারহানের বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসলো। অপরাধ বোধ কাজ করছে তার। পরক্ষণেই ফিচেল হাসলো ফারহান। অন্যায় ছিল না সেটা, সঠিক ছিল সেটা। যে দহনে জ্বলছে ও, সে দহনে ফারাবিকে জ্বলতে হবে। প্রেমাগুনে পুরেই তো ভালোবাসা খাঁটি হয়। ফারহান খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। ফারাবির ওড়না টেনে হাত মুছতে লাগলো। ফারাবি বাজখাই গলাতে বলল, কি করছেন এটা? ফারহান ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো সমস্যা কি? আমি তো আমার। ফারহানকে থামিয়ে দিল ফারাবি। তিক্ত মেজাজ হচ্ছে তার, কিন্তু ফারহানের সামনে তার কোনো রেশই নেই। ফারাবি তাচ্ছিল্য হেসে আমোদে গলাতে বলল, আপনার কোন প্রাণের জিনিস যেন আছে, দেখান, আর না হলে আমি যাই। ফারহান বাঁকা হাসলো। পকেট থেকে স্বচ্ছ কাচের ছোট্ট দুটো কাপল পুতুল বের করে ফারাবির মুখের কাছে ধরল। পুতুল দুটোকে কাচের মনে হলেও এগুলো কাচের নয়, এগুলো সমুদ্রের দামি পাথর ঘষে বানানো। সচরাচর এগুলো পাওয়া যায় না। সাধারণত অর্ডার করা হলেই বানানো হয় এগুলো। রেয়ার খুব, তবে 2 নম্বরও পাওয়া যায় অতি স্বল্প মূল্যে। মোমের সূক্ষ্ম আলোতে পুতুল দুটো চকচক করছে, সাথে ফারাবির চোখও। বহুদিন আগে ফারাবি এই পুতুলগুলো ইন্টারনেটে দেখেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বিডিতে এগুলোর আমদানি নেই, তাই আর কেনা হয়নি। ফারাবি হাত বাড়িয়ে পুতুল নিতে যেতেই ফারহান হাত ছড়িয়ে নিল। ফারাবি মুখ ঘোমরা করে নিল। ফারহান ঝরা হেসে বলল, এটা নেওয়ার জন্য তোকে একটা কাজ করতে হবে। ফারাবি নম্র স্বরে বলল, কি? ফারহান ধীর গতিতে ফারাবির কাছে আসলো। ফারাবির মুখে ফু দিতেই ফারাবি আবেশে চোখ বন্ধ করে নিল। মৃদু হাসলো ফারহান। ফারাবির কানের কাছে মুখ নিয়ে বলল, কিস মি। ফারাবি দমকা হাওয়ার মতো চোখ খুলে নিল। অস্ফুট স্বরে বলল, হোয়াট? ফারহান ফিচেল হাসলো। দম্ভ গলাতে বলল, কোনো সমস্যা? ফারাবি চোখ ঘুরিয়ে হালকা হাসলো। ফারহান ভ্রু কুঁচকালো। ফারাবি ফারহানের হাতের দিকে তাকিয়ে বলল, আপনার বাম হাতে ওইটা কি? ফারহান অন্য মনস্ক হয়ে বলল, কোথায় কি? সেই সুযোগে ফারহানের ডান হাত থেকে ছোট্ট পুতুলের জোড়া টান মেরে নিল ফারাবি। ফারহান কিছু বোঝার আগেই ভোঁ দৌড়। ফারহান আহাম্মকের মতো তাকিয়ে রইল। ফারাবি হাসতে হাসতে দৌড়াতে লাগলো। ফারহান বাজখাই গলাতে বলল, ফারাবি, এটা চিটিং ছিল, এর জন্য তোকে পানিশ পেতে হবে। ফারহানের কোনো কথাই ফারাবির কানে গেল না। পুতুল হাতে ছুটতে লাগলো সে। ফারহান মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। চাঁদের নরম আলোতে ফারাবিকে চাতক পাখি মনে হচ্ছে। ফারহানের মন জুড়ে অদ্ভুত প্রশান্তি বয়ে গেল। মেয়েটার হাসি মুখটা দেখার জন্য মরতে পারে সে বারংবার। প্রেয়সী ভালোবাসার পাওয়ার জন্য প্রেমের আগুনে চোখ বুঝে পা রাখতে রাজি, তবুও প্রেয়সীকে হারাতে রাজি নয়। মধ্যরাত, আকাশে চিকচিক করছে ঝলমলে তারার সারি, আর তারই মাঝে সম্পূর্ণ আকাশের মধ্যমণি চাঁদটা যেন খিলখিল করে হাসছে। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে ফারহান, মুখে উপচে পড়া হাসি। খুশি? প্রিয়তমার হাসির কারণ হতে পারাই এই হাসির উৎস। ঝলমলে হাসে ফারহান। বাগানের সারি সারি ইউক্যালিপটাস গাছগুলো প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। থেকে থেকে ঝকঝকে আলো জ্বলছে পুরো শহরের
70% মানুষই বেঘরে ঘুমাচ্ছে, আর বাকি মানুষগুলো নিশাচরের দায়িত্ব পালন করছে। ফারহান বুক ভরে শ্বাস নেয়। ঠান্ডা বাতাস স্মরণালীতে পৌঁছাতেই ফারহান কেঁপে ওঠে। হঠাৎই ভালো লাগাগুলো বেড়ে যাচ্ছে। ফারাবির জন্য অধর কোণে হাসি ফুটিয়ে পৃথিবীর এফোর ওফোর করতে রাজি। ভালোবাসার মতো সুন্দর বোধ হয় কিছু হয়ই না। বিচিত্র রঙের অনুভূতি নিয়ে রাঙানো ভালোবাসা। যখন কষ্ট হয় তখন মনে হয় ভালোবাসার মতো সর্বনাশা অনুভূতিতেই সর্বনাশী হয়। যখন ভালো লাগা কাজ করে তখন মনে হয় ভালোবাসার মতো সুন্দর অনুভূতি কোথাও নেই। আনমনে হেসে ওঠে ফারহান। কৈশোরের অনুভূতি আজ কাজ করছে। ফারহানের ফোন বেজে ওঠে। বিরক্তিতে ভরে ওঠে তার মুখ। সুন্দর অনুভূতিতে তিক্ততা এনে দেওয়ার জন্য একটা ফোন কলই যথেষ্ট। ফারহান তিক্ত মেজাজ নিয়েই ফোন রিসিভ করলো। ফোন হাতে নিয়ে কিছুক্ষণ কথা বলেই চোয়াল শক্ত হয়ে গেল তার। ফোন রেখে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। ফোনটা মেঝেতে ধাক্কা খেয়ে মিররে লাগলো। ঝনঝন আওয়াজ তুলে মিরর ভেঙে পড়লো, অথচ ফোনটার তেমন কোনো ক্ষতি হলো না। ফারহান দীর্ঘশ্বাস ফেলল। রাগটা বরাবরই বেশি তার। কোনো কাজে ব্যাঘাত ঘটলেই উগ্র মেজাজ হয়ে যায়। মাথাটা ধরে গেছে। 1 কাপ ধোয়া ওঠা ব্ল্যাক কফির প্রয়োজন। ডান হাতটা উঁচু করে ঘড়িতে টাইম দেখলো। রাত 1:37 বাজে। সবাই নিশ্চয়ই ঘুমোচ্ছে। সারাদিন কাজ করে ক্লান্ত সবাই। এই সময়ে মেয়েদের বিরক্ত করার কোনো মানেই হয় না। ফারহান মাথার চুল খামচে ধরে হাঁটতে লাগলো। করিডোর দিয়ে নেমে নিচে চলে আসলো। সবার ঘরেই ড্রিম লাইটের আলো জ্বলছে, অর্থাৎ সবাই ক্লান্ত হয়ে বেঘরে ঘুমাচ্ছে। ফারহান ধীর পায়ে কিচেনের দিকে যেতে লাগলো। স্লিপারের আওয়াজটা মধ্যরাতে মার্বেল ফেলার আওয়াজের মতো ঝনঝনে শব্দ করছে। কি আশ্চর্য, দিনের বেলাতে চেঁচিয়েও কারো সারা শব্দ পাওয়া যায় না, অথচ রাতে একটা পানির ফোঁটাও ঝনঝনে শব্দ তোলে। ফারহান কিচেন থেকে কড়া করে কফি বানিয়ে উপরে উঠে গেল। কফি খেতে খেতে করিডোর দিয়ে যাওয়ার সময় হাসির শব্দ পেল। এত রাতে ফারাবির হাসির শব্দ শুনে মেজাজ বিগড়ে গেল। ফারহানের চোয়াল শক্ত হয়ে গেছে। ফারহান ফারাবির দরজার কাছে গিয়ে দাঁড়ালো। আবার সেই হাসির শব্দ। চোখগুলো লাল আভায় ছেয়ে গেছে ফারহানের। দরজা লক করা ছিল না, তাই হাসির শব্দ শোনা যাচ্ছে। ফারহান আধ ভেরানো দরজাটা পুরো খুলে ভেতরে ঢুকলো। ফারাবির দরজার দিকে পেছন ফিরে আছে, সাথে কানে ইয়ারফোন, যার দরুন বুঝতেই পারেনি ফারহান এসেছে। ফারাবি আবার খিলখিল করে হেসে উঠল। ফারহানের রাগ হচ্ছে। এত রাতে কার সাথে কথা বলছে ও? ফারহানের হাতের রগ ফুলে ফেপে উঠছে। চোখ দিয়ে যেন দাবানল ছড়ছে। চোয়াল বারবার ওঠানামা করছে। ফারাবির হাসির শব্দ শুনে কানের ভেতর ঝংকার তুলছে। ফারহান তেতে গিয়ে ফারাবিকে টেনে তুলল। হঠাৎ আক্রমণে ফারাবি ভূত দেখার মতো চমকে উঠল। এত রাতে ফারহানকে দেখে ভয় পেয়ে গেল। শুকনো ঢোক গিলতে লাগলো। ফারহানের চোখের দিকে তাকাতেই ফারাবির হার্টবিট থমকে গেল। ফারাবির মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। বুকে পানি শূন্য অনুভব করছে। ফারাবির দুবাহু চেপে ধরে চেঁচিয়ে ফারহান বলল, এত রাতে কার সাথে কথা বলছিস তুই? ফারাবি নিশ্চুপ। মুখ থেকে একটা রাও বের হচ্ছে না। ফারহানের রাগ হু হু করে বেড়ে গেল। ফারাবির দুবাহু ঝাঁকিয়ে বলল, কথা বলিস না কেন? এত রাতে কার কথা শুনে হাসছিস তুই? ফারাবির চোখ ফেটে কান্না এলো। কাটা জায়গাতে আবারও আঘাত পাওয়ায় দ্বিগুণ যন্ত্রণা হচ্ছে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছে না। ফারাবির চোখ দুটো অসাড় হয়ে অশ্রু ঝরিয়ে যাচ্ছে, কিন্তু ফারহানের সেদিকে কোনো ধ্যান নেই। ফারহানের রাগ চরম পর্যায়ে। এলোমেলো তার চাহনি। ফারাবির মুখ থেকে কোনো শব্দ না বের হতে দেখে ফারাবিকে বেডে ধাক্কা মেরে ফেলে দিল। ফারাবি টাল সামলাতে না পেরে বেডের কোণে পা লেগে বেশ ব্যথা পেল। বোধহয় কেটে গেছে। নিজের মাথার চুল খামচে ধরল ফারহান। এলোমেলো হয়ে গেছে তার পৃথিবী। ফারাবিকে আবার টেনে তুলল। দেয়ালের সাথে চেপে ধরে চিৎকার করে বলল, তোর সাহস কি করে হয়? তোকে বারবার বলেছি আমার জানের দিকে কারো নজর যেন না পড়ে। তুই বারবার কেন এমন করিস? ফারাবিকে কোনো কথা বলতে না দেই ফারাবির ফোন হাতে নিল ফারহান। ফোন হাতে নিয়ে চমকে উঠল, কারণ ফোনে কমেডি মুভি চলছে। ফারাবি দেয়ালের সাথে লেগে থেকেই মাথা নিচু করে অশ্রু বিসর্জন দিচ্ছে। ফারহান অসহায় দৃষ্টিতে চেয়ে রইল। দেয়ালে সর্বশক্তি দিয়ে ঘুষি মারল। ফারাবি কেঁপে উঠল। হাতে বেশ ব্যথা পেলেও মনের ব্যথার কাছে তা বিলীন হয়ে গেল। ধীর পায়ে এগিয়ে গেল ফারহান। ফারাবি কেঁদে যাচ্ছে। ফারহান অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখ দুটো ছলছল করে উঠল। মেয়েটাকে বিনা দোষে শাস্তি দিল। ফারহান কাছে আসতেই ফারাবি দূরে চলে গেল। ফারহান ছলছল নয়নে তাকিয়ে রইল। ফারাবি নাক টেনে বলল, আমি কমেডি দেখছিলাম। ফারহানের দৃষ্টিতে স্পষ্ট অসহায়ত্ব। ফারহান অপরাধীর স্বরে বলল, আই এম সরি, প্লিজ কাঁদিস না। ফারাবির কান্না থামছে না। অভিমান আর রাগ বুকের ভেতর থেকে এক দলা পানি হয়ে চোখ থেকে ঝরে যাচ্ছে। ফারহান মাথা থেকে সমস্ত কিছু ঝেড়ে ফেলে শান্ত দৃষ্টিতে ফারাবির দিকে তাকালো। ফারাবির মুখটা দেখেই বুকের ভেতর চিনচিনে ব্যথা অনুভব হলো। ফারহান কিছু না বলে ফারাবিকে কোলে তুলে নিল। ফারাবি অবাক হয়ে তাকিয়ে রইল। ফারহান আলতো হাসলো।
ফারাবিকে বেডে শুইয়ে দিয়ে ফারাবির দুহাত জড়ো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুমু খেলো। ফারহানের উষ্ম ঠোঁটের ছোঁয়াতে ফারাবি শিউরে উঠল, তবে অভিমান আর রাগে হাত ছাড়িয়ে নিল। ফারহান অসহায় হয়ে তাকিয়ে রইল। ড্রিম লাইটের আলোতে মোহনীয় দেখাচ্ছে ফারাবিকে। ফারহান ফারাবির দিকে ঝুঁকে নাকে নাক ঘষতে লাগলো। ফারাবি অপ্রস্তুত হয়ে পড়ল। ফারহানের এমন আচরণ বারবার ওকে লজ্জায় ফেলে দেয়। ফারহান আলতো করে ফারাবির গালে চুমু খেলো। ফারাবি শিউরে উঠল। ওর হার্টবিট স্পষ্ট অনুভব করলো ফারহান। ফারাবির গলাতে নাক ডুবিয়ে ফারহান বলল, আমি অনেক অনেক সরি। দেখ, তোকে নিয়ে চিন্তা হয় আমার। আমি প্রতিটা মুহূর্তে তোকে মিস করি। বুকে যন্ত্রণা হয়, ভয় হয়। তুই কেন বুঝিস না আমায়? এত কেন ঘৃণা করিস আমায়? ফারহানের ছোঁয়াতে ফারাবির দম বন্ধ হয়ে আসছে। ফারাবি চোখ বন্ধ করেই বলল, আমার উপর থেকে সরুন প্লিজ। ফারহান বাঁকা হেসে বলল, তোর আর আমার মাঝে এখনো 1 ইঞ্চির দূরত্ব। ফারাবি চোখ মেলে তাকালো। ফারহান দীর্ঘশ্বাস ফেলে বলল, এত ভয় কেন পাস আমায়? সরুন প্লিজ, কেউ এসে পড়লে সর্বনাশ হয়ে যাবে। ফারহান বাঁকা হেসে বলল, সবাই জেনে গেলে আগে লাভটা আমারই হবে। ফারাবি দীর্ঘশ্বাস ফেলতেই ফারহান ফারাবির দিকে ঘোর লাগানো চোখে তাকালো। ফারহান ধীর গতিতে আগাতেই ফারাবির চোখ খিচে বন্ধ করে নিল। ফারহান বাঁকা হেসে ফারাবির কানের কাছে মুখ নিয়ে বলল, আমি তোকে চাই ফারাবি, খুব করে চাই, একদম নিজের করে চাই। বুকের ভেতর আগলে রাখতে চাই, কাউকে দেখতে দিব না। জানিস তুই গত 3টে বছর কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে? প্রতি মুহূর্ত তোকে নিয়ে ইনসিকিউর ফিল করি আমি। তোর চোখের কোণে পানি দেখলে আমি এলোমেলো হয়ে যাই। কেউ তোর দিকে চোখ তুলে তাকালে তাকে ধ্বংস করে দিই। আমি তোকে চাই ফারাবি, একদম নিজের করে চাই। ফারাবি দীর্ঘশ্বাস ফেলল। বুকের ভেতর দীর্ঘশ্বাসগুলো খেলা করে যাচ্ছে। ফারহানের চাওয়াগুলো সম্ভব নয়। গত 3টে বছরে সব এলোমেলো হয়ে গেছে। 3 বছর আগে ফারাবিকে শাস্তি তো দিয়েছে, কিন্তু ফারহান ভুলে গেছে পরবর্তীতে কি হতে পারে। ফারাবির অনুভূতিগুলো ফারহানকে চায় না। সবকিছু ছাপিয়ে ভেতর থেকে দীর্ঘশ্বাস আর ঘৃণা বের হয়। অভিমানগুলো সম্পর্কে তিক্ততা এনে দেয়। তবে ফারহান কাছে আসলে সব এলোমেলো হয়ে যায়। ফারহানের ছোঁয়াতে ফারাবির দম বন্ধ হয়ে যায়। ফারাবির চোখ ছলছল করে উঠল। হয়তো অধিকার বোধ থেকেই ফারহানের কাছে আসাকে মেনে নেয়ও। ফারহানকে বোঝানো সম্ভব নয় যে অনুভূতি আর অধিকার দেখায় ফারহান সবকিছু তুচ্ছ। ফারহান অনুনয়ের সুরে বলল, কেমন যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না যে। তুই বারবার কেন এমন করিস? ফারাবি চমকে তাকালো। ফারহান ধীর গতিতে তার দিকে এগিয়ে আসছে। চোখে নেশাক্ত অনুভূতি। ফারাবির হার্টবিট বেড়ে গেল। ফারহান মৃদু হেসে বলল, আমার অধিকার তুই, আমার যন্ত্রণাও তুই, আমার সবটা জুড়ে তুই। ফারাবি দুহাতে ফারহানকে ঠেকাতে লাগলো। ফারহান বিরক্তি নিয়ে বলল, একদম না। আমি যা ফিল করি তুইও সেটা ফিল করবি। বড্ড জ্বালাচ্ছিস তুই, সারা শরীরে তুই বিচরণ করছিস। ফারাবিকে ছাপিয়ে ফারহান এগিয়ে গেল। ফারাবির মুখে হালকা করে ফু দিতেই ফারাবি আবেশের চোখ বন্ধ করে নিল। ফারাবির ঠোঁট দুটো কাঁপতে লাগলো। ফারহান মৃদু হেসে ফারাবির গলায় অধর ছুঁয়ে দিল। ফারাবি চোখ মেলে দিল। চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ফারহানের অনুভূতিগুলো টানে ওকে। ফারহান আবেদনের স্বরে বলল, আমি এলোমেলো হয়ে যাচ্ছি, সব কেমন যেন লাগছে। তোকে কাছে পাওয়ার বাসনা আমায় পুড়িয়ে দেয়। এই যে এত এত কাছে, তবুও বুকে যন্ত্রণা হয়, কলিজা ছিঁড়ে তোকে আগলে রাখতে ইচ্ছে হয়। ফারাবির শরীরে অস্বস্তি ভর করছে। ফারহানের অসহনীয় ছোঁয়া তাকে টানছে খুব, যা খুব যন্ত্রণাদায়ক। ফারাবি খামচে ধরল ফারহানের শার্ট। ফারহান অভিমানী কণ্ঠে বলল, আমি কাছে আসলেই দূরে সরিয়ে দিস। অনুভূতিগুলোর কোনো দাম নেই না? তুই আমার কাছে থাকলে সব সুন্দর মনে হয়। যে যন্ত্রণা আমি বয়ে বেড়াচ্ছি সব ফিকে হয়ে যায়। তোকে শাস্তি দিতে গিয়ে সব থেকে কষ্ট আমি পাই। আমি গত 3টে বছরকে ভুলে নতুন করে সব সাজাতে চাই। তোকে পুরোপুরি আমার করে চাই। ফারাবি শিউরে উঠল। ফারহানের এত কাছে আসা অধিকার বোধ সবকিছু বিপর্যয় টেনে তুলছে। ফারাবি অস্ফুট স্বরে বলল, সরে যান প্লিজ। কেন? আমি ভুল কিছু করেছি? অধিকারের বাইরে কিছু করেছি? কেন এত দূরত্ব আমাদের? আমার সবটা জুড়ে তুই, তাহলে কেন সবকিছুর আগে কিন্তু জোরে দিস? ফারাবি কিছু বলতে পারল না। তার আগেই ফারহান ফারাবির দুহাত চেপে ধরল। নেশাক্ত কণ্ঠে বলল, আই মিস ইউ জান। তোকে নিয়ে জীবন রাঙাতে চাই। সবকিছু তুচ্ছ হয়ে যাক, তবু তুই আমারই থাক। ফারাবি অস্ফুটন স্বরে বলল, আমার অস্বস্তি হচ্ছে। ফারহান সে কথার তোয়াক্কা না করে ফারাবির চোখে চুমু খেলো। ফারাবির চোখের কোণ বেয়ে পানি ঝরতে লাগলো। ফারহানের এত কাছে আসা এত গভীর ছোঁয়া ফারাবিকে নুইয়ে দিচ্ছে। ফারহান ফারাবির নাকের সাথে নাক লাগিয়ে বলল,
আমার অধিকার বোধ আমাকে ভুল করতে বলছে। আমি কি করতে পারি বল? এই যে আমি তোর কাছে আসলে তুই নুইয়ে যাস, এটা আমাকে আরো গভীরভাবে টানে। ফারাবি ফারহানকে ধাক্কাতে লাগলো। ফারহানের গরম নিঃশ্বাস আশ্রে পড়ছে ফারাবির চোখে মুখে। ফারহানের ছোঁয়াগুলো ফারাবির উপর আকর্ষিত হচ্ছে। ফারহানকে ঘৃণা করতে পারছে না ও, হয়তো ওই একটা শব্দের কারণে ঘৃণা গলায় আটকে যাচ্ছে। ফারাবির ছটফট দেখে বিরক্ত হলো ফারহান। ফারাবিকে ছেড়ে উঠে বসলো। ফারাবি উঠে বসে বার কয়েক লম্বা শ্বাস নিল। দুজন দুদিকে ফিরে বসে রইল। ফারহান নীরবতা ভেঙে বলল, আমি খুব খারাপ তাই না? তোকে অকারণেই শাস্তি দেই? এই যে তোর কাছে এসেও তোকে যন্ত্রণা দেই? ফারাবি দীর্ঘশ্বাস টেনে বলল, এটা আমার সাথে হওয়ারই ছিল, আমি কাউকে দোষ দিচ্ছি না। ফারাবির কথাতে স্পষ্ট অভিমান। ফারহান পেছন ফিরে ফারাবির কপালে কপাল ঠেকিয়ে বলল, এত এত রাগ, এত শত অভিমানও যে আমায় কাছে টানে। আমি পাগল হয়ে যাই। তুই যখন হাসতে থাকিস আমার পৃথিবী থমকে যায়। তুই যখন কাঁদিস আমি পাগল হয়ে যাই। তো প্রতিটা অনুভূতিতে আমি পুড়ে ছাই হই। ফারাবি মুখ বাঁকিয়ে নিল। ফারহান বাঁকা হেসে ফারাবির গলায় সুরসুরি দিতে লাগলো। ফারাবি তিক্ত কণ্ঠে বলল, কি করছেন কি এসব? ফারহান খিলখিল করে হাসলো। বিরক্তিতে ভরে উঠল ফারাবির মুখ। ফারাবি বিড়বিড় করতে করতে বলল, এই বজ্জাত গায়ে পড়া হনুমানের চরিত্রে ঘাপলা আছে, যখন তখন কাছে আসার ধান্দা। ফারহান সামান্য কেসে বলল, বিড়বিড় করতে হয় ধীর কণ্ঠে, আর তুই তো মনে হচ্ছে ভাষণ দিচ্ছিস। ফারাবি মুখ বাঁকিয়ে নিল। ফারহান একগাল হেসে বলল, আর আমি ভদ্রলোক, আমার চরিত্রের কোনো দোষ নেই। ফারাবি ঝরা হাসলো। ফারহান এক দৃষ্টিতে তাকিয়ে রইল। ফারাবি আবার বলল, আজারা ভদ্রলোক, আমার ফুল সন্দেহ এর চরিত্রে ঘাপলা আছে। ফারহান বাঁকা হেসে ফারাবিকে বেডে চেপে ধরল। ফারাবি ভয়ার্ত চোখে তাকিয়ে রইল। ফারহান ডেভিল স্মাইল দিয়ে ফারাবির দিকে আগাতে লাগলো। হঠাৎ করেই ফারাবি আর্তনাদ করে উঠল। ফারহান ফারাবিকে ছেড়ে দিতেই ফারাবি পা চেপে ধরল। ফারহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ফারহান ফারাবির পায়ে হাত দিতেই ফারাবি পা সরিয়ে নিল। ফারহান কপট রাগ নিয়ে বলল, পায়ে কি হয়েছে? কিছু না, এমনিতেই ব্যথা লাগছিল। ফারহান সন্দিহান চোখে তাকিয়ে আবার পায়ে হাত দিল। ফারাবি খানিকটা ছিটকে দূরে সরে গেল। ফারহান দীর্ঘশ্বাস ফেলে বলল, যাকে ঘৃণা করিস সে পা ধরলে কেন অস্বস্তিতে নুয়ে যাস? ফারাবি থমথমে গলায় বলল, পায়ে হাত দেবেন না। এত কথা বলিস কেন? প্লিজ। ফারহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে ঝটকা মেরে ফারাবির পা কাছে নিয়ে আসলো। ফারাবি অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো। ফারহান আলতো হাতে ফারাবির ট্রাউজার একটু উপরে তুলল। পায়ের গোড়ালির কিছুটা উপরে বেশ খানিকটা কেটে গেছে। ট্রাউজারের সাথে রক্ত লেপ্টে আছে। ফারহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে ধীরে ধীরে ফু দিল। বুকের ভেতরে যন্ত্রণা হচ্ছে। ওর জন্য কতটা যন্ত্রণা পেল মেয়েটা। ফারহান ছলো ছলো নয়নে তাকিয়ে বলল, খুব যন্ত্রণা হচ্ছে তাই না? ফারাবি মাথা ঝাঁকিয়ে বলল, তেমন কিছুই না, প্লিজ পা থেকে হাত সরান। ফারাবির কথার তোয়াক্কা না করে ফারহান আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল ফারাবির পায়ে। ফারাবি ছিটকে সরে গেল। অস্বস্তি নিয়ে বলল, কি করছেন কি? ফারহান কোনো পাত্তা না দিয়ে ড্রয়ার থেকে তুলো আর মলম নিয়ে খুব যত্ন করে লাগিয়ে দিল। ফারাবি লজ্জায় লাল নীল হয়ে গেল। ফারহান মলিন হেসে বলল, আর কষ্ট দিব না তোকে। ফারাবি কিছু বলল না। ফারহান আলতো হেসে ফারাবির কপালে অধর ছুঁয়ে দিয়ে বলল, গুড নাইট। এখন আর জেগে থাকবে না কেমন? আমি যাচ্ছি। ফারহান এলোমেলো পায়ে হাঁটতে লাগলো। ফারাবি পেছন থেকে ডেকে বলল, শুনুন। ফারহান থেমে গেল। ফারাবি অস্বস্তি ছাপিয়ে বলল, এটা অ্যাক্সিডেন্ট ছিল আর আমি বেশি ব্যথা পাইনি, তার জন্য নিজের উপর আঘাত করবেন না। ফারহান অধর টেনে হাসলো। কিছু না বলে চলে গেল। ফারাবি হতবাক হয়ে তাকিয়ে রইল। ফারাবি জানে নিজেকে হাজার গুণ আঘাত করবে ফারহান। ফারাবি থমথমে পায়ে হেঁটে বেডে বসে পড়ল। না ঘৃণা করতে পারে, না ভেতর থেকে অনুভূতি আসে, আর না ভালোবাসা। এ কেমন যন্ত্রণা! সব এলোমেলো হয়ে যায়। কাছে আসলেও কষ্ট হয়, দূরে গেলেও কষ্ট হয়। ফারাবি ডুকরে কেঁদে উঠল। ফারাবি তপ্ত পায়ে ছুটে গেল। আশেপাশের দিকে কোনো খেয়াল নেই। ফারহান নিজের রুমে গিয়ে নিজেকে আঘাত করতে ব্যস্ত। যে হাত দিয়ে মেয়েটাকে আঘাত করেছে সে হাতকে থিতলে দিবেও। ফারাবি দরজায় কড়া নাড়তে লাগলো। কেন কষ্ট হচ্ছে ওর? ও তো দূরে ঠেলে দিতেই চায়। ফারাবি নক করেই যাচ্ছে। ফারহান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দরজায় এসে বলল, কি চাই? দরজা খুলুন আপনি, প্লিজ। দরজা কেন? খুলুন। খুলবো না। প্লিজ খুলুন আপনি। বলতে বলতেই কেঁদে উঠল ফারাবি। ফারহান দরজা খুলে দিতেই হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। ফারহানের বা হাতের দিকে তাকিয়ে ফারাবি ব্যস্ত হয়ে পড়ল। ফারহান বাঁকা হেসে ফারাবিকে জড়িয়ে ধরল। ফারাবির ধ্যান সেদিকে নেই। ফারহান ধীর কণ্ঠে বলল, যদি বুকের ভেতরটা দেখতি তাহলে তুই আমার হয়ে যেতি।
ফারাবি ধমকে বলল, থামুন, আপনি কি করছেন কি? ফারাবির ধমকে ফারহান সামান্য বোকা বনে গেল। ফারাবি ব্যস্ত হয়ে পড়ল। ফারহান ফারাবির চুল মুঠো করে কাছে টেনে নিল, ফিসফিস করে বলল, কতটা ভালোবাসিস তুই নিজেও জানিস না। ফারাবি চমকে তাকালো। ফারহান নিঃশব্দ কণ্ঠে বলল, তুই আমার হয়ে যা। ফারাবির লজ্জায় আর অস্বস্তিতে ছটফট করতে লাগলো। ফারহান কাছে আসতেই ফারাবি ধাক্কা মেরে বলল, আপনার জন্য মানবিকতা দেখানোটাই ভুল, শুধু ঘুম নষ্ট করলাম। ফারহান হু হু করে হাসতে লাগলো। ফারাবি রুমে এসে বসে রইল। নিচের গালে চর মারতে ইচ্ছে হচ্ছে, কারো জন্য দরদ দেখানোটাই ভুল। দুজনই ঘুমহীন নিশাচর হয়ে বসে রইল, কেউ নিজের অনুভূতি সম্পর্কে জানতে, আর কেউ প্রিয়সীর চোখে ভালোবাসা দেখার খুশিতে। বিচিত্রা রঙা অনুভূতিতে রাঙানো ভালোবাসা, না যন্ত্রণা না সুখ, সবটাই এলোমেলো। ভোরের আলো ফুটতেই নড়ে চড়ে ওঠে রিমি। কেউ দরজায় বার কয়েক কড়া নেড়ে যাচ্ছে। বিরক্তি নিয়ে হাই তুলতে তুলতে দরজা খুলল ও। কিছু বোঝার আগেই হুড়মুড়িয়ে রুমে ঢুকে গেল ফারাবি। ফারাবিকে দেখে দুবার চোখ কসলালো রিমি। ফারাবি বেডের উপর পা তুলে বসে পড়ল। রিমি বাঁকা চোখে তাকিয়ে বলল, কুম্ভকর্ণ, ঘুমকুমারী, এই সাত সকালে আমার দরবারে তা কি মনে করে এসেছেন শুনি? ফারাবির নখ কামড়াতে কামড়াতে স্পষ্ট করে বলল, আমি ঘুমাবো। ফারাবির কথা শুনে রিমি মুখে হাত দিয়ে বলল, ওমা, ঘুমকুমারী আমার রুমে ঘুমানোর জন্য এসেছেন? কাল যে এতবার করে বললাম আমরা একসাথে ঘুমাই, তা আপনি তো শুনলেন না আমার কথা। আপনার তো একা একা ঘুমাতেই ভালো লাগে। ধ্যাৎ, ছাড় তো, আমি আর কখনো তোদের বাসায় একা ঘুমোবই না। ওমা, কেন? ভূতের দর্শন হলো নাকি? রিমির কথায় রসিকতা ঝরে পড়ছে। ফারাবি ভেঙচি কেটে বলল, এমনি ঘুম হয়নি আমার, এখন কোনো কথা বলবি না, আমি ঘুমাবো। রিমি আদুরে স্বরে কথা সাজাতেই ফারাবি ঘুমে তলিয়ে গেল। রিমি কপালে হাত দিয়ে বলল, হাই রে আমার ঘুমকুমারী, না জানে কার রাজে গিয়ে অস্কার অর্জন করবে। রিমি হাই তুলে দরজা লক করে দিয়ে ফারাবির পাশে শুয়ে পড়ল। ফারাবি কোলবালিশ জড়িয়ে ঘুমোচ্ছে, তাই রিমি ইনস্ট্যান্ট কোলবালিশ হিসেবে ফারাবির উপরে পা তুলে দিল। ফারাবি ঘুমের ঘোরেই বলল, রিমি লাফিয়ে উঠল। ঘুমের ঘোরে কার চরিত্রের দোষ দিচ্ছে ও? রিমি বোকার মতো ফারাবির দিকে চেয়ে রইল। নাস্তার টেবিল সাজাচ্ছেন রোমা চৌধুরী আর রিফাতের মা। ফারাবির মা কফি বানাচ্ছেন। কাল সবাই এই বাড়িতেই ছিল। ফারহানের মা একজন মেয়েটকে ডেকে বললেন সবাইকে ডেকে তুলতে। তারপর কফি হাতে নিয়ে তিন রমণী যে যার স্বামীর কাছে ছুটলেন। তাদের স্বামীরা বউয়ের হাত থেকে কফি খেতে পছন্দ করেন, এতে নাকি সারাদিনটা ভালো যায়। রিমি আধ ঘন্টা ধরে ফারাবিকে ডেকে যাচ্ছে। ফারাবি বেঘরে ঘুমোচ্ছে। রিমি উপায় না পেয়ে নিজেই নাস্তা করতে চলে গেল। নাস্তার টেবিলে ফারাবিকে খুঁজতে লাগলো ফারহান। ফারাবির মুখটা দেখার জন্য বুকটা হু হু করছে, অথচ ফারাবির দেখা নেই। খানিকটা খেয়ে উঠে গেল ফারহান। ফারাবিকে রুমে খুঁজে না পেয়ে বেরিয়ে আসলো। কে জানে কোথায় আছে। একটু আগেই ফারহানের জরুরি কল এসেছিল, ইমিডিয়েটলি কক্সবাজার যেতে হবে তাকে। ফারহান মুখ গোমরা করেই সকলের থেকে বিদায় নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে চলে গেল। ফারাবির কথা জিজ্ঞেস করতে চেয়েও এড়িয়ে গেল। এভাবে সকলে তার প্রতি সন্দেহ করবে তাই। বেশ কিছুক্ষণ আগেই কক্সবাজারে পৌঁছে গেছে ফারহান। ফ্লাইটে করে আসতে 20 মিনিটের মতো সময় লাগে। মন মেজাজ বেশ উগ্র। রায়হান ফারহানের সামনে এসে শান্ত স্বরে বলল, ভাই ওকে বেঁধে রাখছি। ফারহান বাঁকা হেসে বলল, ওকে যা, আসছি 2 মিনিটে। রায়হান চলে গেল। ফারহান বাঁকা হাসলো। তার প্রিয়সীর দিকে নজর দেওয়ার ফল তো পেতেই হবে ওকে। রায়হান গোডাউনের ভেতরে গেল। বেঁধে রাখা আসিফের পাশে বেশ আমোদ করে বসলো। আসিফ ভয়ে চুপসে গেল। রায়হান আফসোসের স্বরে বলল, কতবার ওয়ার্নিং দেওয়া হয়েছে তোকে, তুই শুনলি না? আমাকে দেখেই তোর কলিজা কাঁপে। ভাই আসলে তুই জীবন্ত মরা হয়ে যাবি। বলতে না বলতে ফারহান গোডাউনে ঢুকলো। গায়ে একটা শার্ট, জ্যাকেটটা খুলে রেখেছে। হাতে থাকা হকি স্টিক দেখেই আসিফের কলিজা কেঁপে উঠল। ফারহান ধীর পায়ে আগাতে লাগলো। হকি স্টিক ঘোরাতে ঘোরাতে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। ফারহান শার্টের হাতা ফোল্ড করতে করতে বলল, রায়হান বের হয়ে শাটারটা লাগিয়ে দে, অতিথি সেবা করব আমি। রায়হান কপালের বিন্দু বিন্দু ঘাম মুছে বের হয়ে গেল। আজও রক্ষা নেই। রায়হান যেতেই ফারহান অধর কোণে রহস্যময় হাসিটা নিয়ে বলল, খুব শখ ফারাবির দিকে হাত বাড়ানোর। কি যেন বলেছিলি তুই ফারাবিকে বিয়ে করতে না পারলেও ফারাবি তোর হবেই। ফারাবি প্রথম রাতটা তোর সাথেই কাটাবে। বন্ধুদের সাথে কথা দিয়েছিস যদি ও তোকে বিয়ে না করে তাহলে ভিডিও করে পাঠাবি। বলতে বলতে ফারহানের চোয়াল শক্ত হয়ে গেল। আসিফের চুল মুঠো করে বলল, তোর চোখ খুবলে নিব আমি। একের পর এক ওয়ার্ন করেছি। কি ভেবেছি সিঙ্গাপুর থেকে আমি হাত গুটিয়ে রাখবো? ওর সাথে সর্বক্ষণ আমার চোখ থাকে।